আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের আজকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা থেকে আপনি আপনার ব্যবসা কোথায় করবেন, কিভাবে করবেন, মার্কেটে ব্যবসার রেসপন্স কি, এইটার একটা বাস্তব কম্প্যারিজন আপনারা বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? খুব মন দিয়ে যদি দেখেন, আপনারা অনেকে চিন্তা করেন একটা মার্কেটে পরিচিত একটা আত্মীয়র দোকান আছে, কম অ্যাডভান্স লাগবে, ওখানে যেয়ে বসি, তারপরে কথার কথা সবচেয়ে ভালো প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করি, তারপরে সবচেয়ে কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি। এরকম অসংখ্য ব্রেনের মধ্যে আপনাদের অনেক ডিসিশন কাজ করে, এবং সব ডিসিশনের লাস্টে যে কাজ করে কি, কোথায় ফ্রি, কোথায় সস্তা, কোথায় মাগনা পাওয়া যায়, সেইখানে যে ব্যবসা শুরু করি। লাস্টে যে হয়তোবা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যায়, কিন্তু ব্যবসার রেসপন্স ভালো না, অনেকগুলো টাকা পয়সা শেষ, জমি জমা শেষ, বইয়ের অর্নামেন্ট শেষ, এরপরে যে ব্যবসা না করে ব্যবসা গুটে আরেক জায়গায় চলে যান। তো আমি আপনাদের একদম ইন প্র্যাকটিক্যাল আপনাদের ডিসিশনের কোথায় কি ভুল সেটা আপনাদের শেখায় দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে যে বাংলাদেশ একটা সিস্টেমের বাইরের একটা রাষ্ট্র। কেমন দেখেন, আমি এখন দাঁড়ায় আছি চট্টগ্রামের নিউ মার্কেট এরিয়াতে। তো রাস্তার দেখেন, আমার এই সাইড হচ্ছে জহুর হকার মার্কেট, আরো পিছনে হলো নিউ মার্কেট, এই সাইডে রেজদিনী বাজার, তো এই হলো, আর পিছনে হলো আপনার আমতলি মোড়। তাহলে এইটুকুন জায়গায় হিউজ একটা গ্যাদারিং। এবার দেখেন, এত বড় একটা রাস্তা, পুরো ফুটপাথের থেকে শুরু করে রাস্তার 3 ভাগের 2 ভাগ, মানে রাস্তার মধ্যেখানে পার্কিং এর থেকে শুরু করে সরকারি গাড়িগুলা সব রাস্তার মধ্যে পার্কিং থেকে শুরু করে সব এগুলো দাঁড় করাইছে পুলিশে, এবং এখান থেকে পুলিশের প্রতি মাসে হিউজ ইনকাম। আর রাজনৈতিক দল যতই দেশকে ভালোবাসি, দেশের বিভিন্ন স্বপ্ন টপ্ন বেচে, হ্যাঁ, বিভিন্ন নেতাদের স্বপ্ন বিক্রি করে, সবাই এখান থেকে ক্ষমতায় আসলে খালি লুটে পুটে খায়। তো সাধারণ মানুষ এখানে তাদের জীবনের হিউজ একটা সময় ধ্বংস হয়ে যায়। যেমন গুলিস্তানে দেখবেন পার্টি অফিসগুলোর সামনেই হকার বেশি। তো সারা বাংলাদেশে এরকম অনিয়মে রাস্তার মধ্যেই সবকিছু, খালি পুলিশের লাইনম্যানরে টাকা দিলেই যে কোনো জায়গায় ব্যবসা করা যায়, এবং মানুষ বছরের পর বছর এরকম ব্যবসা করে আসতেছে, যেখানে কোনো চেঞ্জ নাই, কোনো সংশোধন নাই, কোনো সাংবাদিক নাই। যে যেখানে যা আসবে সেখান থেকে কি হবে, খালি একটা রিপোর্ট করে 2 টাকা ঘুষ খেয়ে যে মুখটা বন্ধ করে রাখবে। কথা বুঝতে পারছেন? তো এরকম একটা হাজার অনিয়মের একটা রাষ্ট্র হচ্ছে আমাদের এই রাষ্ট্র। ফার্স্ট অফ অল আপনারা যদি চান যে ফুটপাতে ব্যবসা করব, তা আপনি ব্যবসা করতে পারেন না, মানুষ তো করতেছে। মানুষ কিভাবে করতে, আপনাকে সেভাবেই করতে হবে, যদি আপনি অনিয়মটাকে অ্যাকসেপ্ট করেন। তাহলে এই হলো। তাহলে আপনাদের আমি বাস্তবতা দেখাইলাম যে এখান থেকে শুরু হলো সিটি কর্পোরেশন মার্কেট, ঠিক আছে, বালিকা বিদ্যালয়। তো সিটি কর্পোরেশনের গেটের সামনে এই অবস্থা, ফুটপাথটা পুরোটা দখলে, এরপরে ভিতরের পাশও দখলে, বাইরের পাশও মেইন রাস্তাও দখলে। তারপরে ব্যক্তিগত গাড়ি যদি রাস্তার পরে রাখেন, আর আপনি যদি সরকারি চাকরিজীবী না হন তাহলে খাবেন মামলা, আর যদি সরকারি চাকরিজীবী হন তাহলে মামলা খাবেন না। আর এভাবে পার্কিং দেখছেন কি পরিমাণ, এরকম পার্কিং হওয়ার পরে সামান্য এইটুকুন জায়গা আছে যেটা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। তো রাস্তার পরে পারলে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ফেলতেছে, রাস্তার পরেই সবকিছু ঘটে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের উন্নত শহর। এই যে স্বপ্ন বিক্রি করে যে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় যে নাগরিক সুযোগ সুবিধা সবকিছু দেব, এবং দিন গেলে, মাস গেলে, বছর গেলে খালি চার্জ আর চার্জ সিটি কর্পোরেশনের, বাট মানুষের লাইফ কতভাবে শেষ করে তারা, তাদের উন্নতির সময়টা কত নষ্ট করে, সে জিনিসটা কিন্তু বাস্তবে দেখা দিলাম। দিনাজপুর শহর আরো খারাপ অবস্থা, ঢাকা শহরের অবস্থা তো একদম এর থেকেও নগণ্য। তারপরে
আপনার শুধুমাত্র রাজশাহী বাদ দিয়ে বাংলাদেশে এমন কোনো শহর নাই যে শহরে এরকম হাজার হাজার কোটি টাকার ব্যবসা, চাঁদাবাজি এগুলো না চলে। তাহলে এতক্ষণ আমরা রাষ্ট্রের কথা বললাম, এবার আসেন এই রাষ্ট্রে একটা জ্যামে পড়লে 2 ঘন্টা শেষ, জীবনে কাজ করার সময় শেষ, তো ব্যবসা করে উন্নতিটা করবেন কেমনে? এরপর আসেন এই যে ফুটপাথগুলো যে মালগুলো বিক্রি করতেছে, হকার মার্কেট যেটাকে বলা হচ্ছে, এই হকাররা এখানে যদি মাল যদি কমের মধ্যে মাগনা দামে বিক্রি করে, তাহলে এর পিছনে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পজেশন নিয়ে ব্যবসা শুরু করছে, তারা কিভাবে ব্যবসা করবে? তাদের ব্যবসা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সরকারের অথবা সিটি কর্পোরেশনের অথবা ব্যবসায়িক কোনো সমিতির এরকম কোনো আইন, নীতিমালা অথবা অ্যাক্টিভিটি আপনারা পাবেন না। দেখেন এখানে হিউজ হকার, এটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট, এ হচ্ছে হকার। তাহলে নিউ মার্কেটের মধ্যে মানুষ কয়জন আছে? এই হকার মার্কেটগুলো শহরের সাইডে যদি থাকতো পরিকল্পিতভাবে, তাহলে তো এই গ্যাদারিং অথবা এই ডিস্টার্বিংগুলো হতো না, প্লাস অপরিচ্ছন্নতা হতো না, প্লাস হচ্ছে আপনার কি, আপনার এই মার্কেটে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পজিশন দিয়ে ব্যবসা করে তারা ব্যবসা করতে পারত। কিন্তু তাদের 70% কাস্টমারই যখন এই শোরুমের বাইরে একটা নর্মাল একটা প্রোডাক্ট পাচ্ছে এবং সেটা দিয়ে তার পারপাস সার্ভ হয়ে যাচ্ছে, তখন তারা নর্মাল প্রোডাক্টটা কিনে নিচ্ছে। যেমন হচ্ছে নিউ মার্কেট প্রধান গেট, এর অপোজিটে দেখেন দেখেন মানুষ মৌমাছির মতো দাঁড়ায় আছে, কাস্টমারের অভাব নাই, অভাব নাই। আমি আরো ডিটেলস আপনাদের দেখাবো। তাহলে তাই যদি হয়, হাতে কোনো অল্প কিছু উচ্চবিত্ত মানুষ যারা কামাই করতেছে, 6 তলা বাড়ি ভাড়া পাচ্ছে, তারপরে সরকারি চাকরি করে ঘুষ খাচ্ছে, হ্যাঁ, তো সেই সব পরিবারের মানুষ, তারপরে প্রবাসে আছে, তাদের পরিবাররা বেশি টাকা দিয়ে শপিং করার যোগ্য, তারাই মার্কেটে ঘোরাঘুরি করছে। তা একটা নিউ মার্কেটের মতো জায়গাতে এই শীতের সিজনে এত অল্প পরিমাণ কাস্টমার, দেখেন এক একটা শোরুমে ওই যে এক একজন মোবাইলের দিকে তাকায় আছে, খালি কাস্টমার নাই। কি করবে? কাস্টমার নাই, করবেটা কি? কোটি কোটি টাকা খরচ করে এইসব শোরুম দিয়ে বসছে, ঠিক আছে? দেখেন সবাই মোবাইলে ব্যস্ত, দোকানদাররা বসে বসে মাছি মারার মতো অবস্থা। কয়টা শোরুমের থেকে কয়টা মানুষ কয়টা কাপড় কিনে বের হচ্ছে, একটু তাকায় দেখেন। আপনাদের ফিজিক্যালি আপনাদের দেখাই। তাহলে এই যদি হয় চট্টগ্রামের মতো একটা বিভাগীয় শহরে, আপনার নিউ মার্কেটের মতো জায়গাতে কাস্টমারের অবস্থা, যেখানে একটা ধাক্কা ঘাই গুতাও খাইলাম না, এক একটা দোকানের কর্মচারীরা বসে বসে মোবাইলে ভিডিও দেখতেছে, কাস্টমার নাই, করবেটা কি? কোনো কাজই নাই। তাহলে এই দোকানের ভাড়াটা উঠবে কিভাবে বলেন আমাকে? উঠবে কিভাবে? আর শোরুম যখন দিছে, একটা শোরুমে হিউজ গ্যাদারিং, তারা স্টক লট ঢুকায়ে স্টক লটে নিজস্ব হ্যাংট্যাগ ঝুলায় কম দামের মধ্যে সেল করতেছে। তো যখন স্টক লট সেল করতেছে, ডোমেস্টিক প্রোডাক্ট ছাড়া, যে প্রোডাক্টটা বাইরের বায়ারের জন্য তৈরি ছিল, ডোমেস্টিক বায়ারের প্রোডাক্ট ছাড়া অথবা নিজস্ব ব্র্যান্ড ছাড়া, তাদের দোকানে শুধুমাত্র গ্যাদারিং দেখলাম। আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে লক্ষ্য করছেন, প্রয়োজনে আবার ব্যাকে যে আবার দেখবেন। এটা হচ্ছে নিউ মার্কেটের দ্বিতীয় ফটক। আসেন, এখানেও মর্মান্তিক অবস্থা। এতগুলো কর্মকর্তা কর্মচারী, একটা মাসিও নাই। এর একটা দোকানের খরচ কত? কর্মচারীর বেতন কত? ডেকোরেশনের কস্ট কত? তাহলে এটা আসলে খুব আফসোসের বিষয় যে একটা নিউ মার্কেট থেমে গেল শুধুমাত্র এই হকার মার্কেটটা ডেভেলপ করার কারণে, এবং তাও নিউ মার্কেটের গেটে।
কারণ নিউ মার্কেটের গেটেই হকারগুলো যদি অ্যাভেলেবেল না হইতো তাহলে হয়তো বা এখানে কাস্টমারের চাপটা আর একটু বাড়তো এবং ব্যবসায়ীরা ব্যবসা করে টিকে থাকতে পারত। তাহলে দিন শেষে বলছেন ট্যাক্স দাও, একজন এমপ্লয়ির বেতন দিতে পারো না কেন? এমপ্লয় কেসে আবেদন করছে থানায়, যে পিছনে আছে কোতোয়ালি থানা, ওখান থেকে এ পর্যন্ত কি পরিমাণ যে আপনার হকার বসানো। আর এরপরে আরব টোটাল নিউ মার্কেটের এরিয়া ঘিরে প্রতি মাসে যে কত 100 কোটি টাকা কামাই করে থানা পুলিশ তারাই জানে, তারপরে রাজনীতিবিদ নেতা গোতা। কিন্তু ব্যবসায়ী যখন বেতন দিতে পারতেছে না তখন ওই থানা সেকেন্ডের মধ্যে এসে ব্যবসায়ীর গলার পরে পাড়ায় ধরে যে বেতন দিস না, তোর নামে মামলা আছে। বিষয়টা বুঝছেন? ভাড়া দিতে পারিস না, তোর নামে মামলা আছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের ব্যবসার পরিবেশ। বিভিন্ন দল, সরকার, আইন, বিচার মন্ত্রণালয় তারা এভাবে দিচ্ছে। অর্থাৎ আপনি ব্যবসা করতে নামছেন বৈধভাবে, সুন্দরভাবে, এর অর্থ বাংলাদেশের সবচেয়ে পাপী বান্দা আপনি। ক্লিয়ার? এবার আসেন বাস্তবে কি চলতেছে। তাহলে আমরা বড় নিউ মার্কেট, একটা শহরের নিউ মার্কেট মানে তার প্রাণ, সে মার্কেটে দেখলাম যে ওখানে প্রাণই নাই, ব্যবসায়ী নাই। এরপর আসেন হকার মার্কেটের, ফুটপাথ মার্কেটে কম্পেয়ার করি। টোটাল এই নিউ মার্কেটের 4-5টা ঘুরে আসবো। হ্যাঁ, আমি 2 পাশ ঘুরলেই বুঝতে পারবেন। এই যে জুতাগুলো, এগুলো চট্টগ্রাম হচ্ছে জুতার ফ্যাক্টরির অভাব নাই, তারা এই জুতাগুলোই এই হকারও নিয়ে আসতেছে, ভিতরের দোকানদারও নিয়ে আসতেছে। হকারের রেটটা যেহেতু তার দোকান ভাড়া কম, বেতন কম, সেইটা যে রেটে বিক্রি করছে ভিতরের দোকানদাররা ওই রেটে তো মাল ছাড়তে পারবে না। তাহলে ভিতরের দোকানদাররা আলটিমেটলি বসে যাবে। তো ভিতরের দোকানদাররা অলরেডি বসে যাচ্ছে। তো আসেন, এই হলো গাইটের মাল। ফার্স্ট এখানে হচ্ছে হুঁশিয়ারি, কাস্টমার কম। এটা হচ্ছে গাইড, কাস্টমার আছে। এখান থেকে যা দেখছেন সব গাইড, ঠিক আছে? গাইডের ওড়না, মাফলার, সোয়েটার সবকিছু, যথেষ্ট কাস্টমার কিন্তু। এরপরে এটা ছিল হুঁশিয়ারি, এটা হুঁশিয়ারি, এগুলা হুঁশিয়ারি। এরপরে যে আবার হচ্ছে আপনার গাইড। এগুলো হুঁশিয়ারি, লোকাল কারখানার মাল। হ্যাঁ, এবং মজার বিষয় হলো সারা বাংলাদেশে মানে সীতাকুণ্ডের পরের থেকে একদম পঞ্চগড় অথবা সুনামগঞ্জ পর্যন্ত যে পরিমাণ ঠান্ডা। আর আমি এইমাত্র বাসা থেকে গোসল করে আসছি, এখন এই যে চুল ভিজা আছে, কারণ আমি নর্মালি রাত 2টার সময় যদি গোসল করি একদম শাওয়ারের নিচে দাঁড়ায় ঠান্ডা পানি দিয়ে, একদম পৌষ মাঘ মাসে। তো আমি অ্যাকচুয়ালি গোসল করে এসে এখন আমার ঘাম চলে আসতেছে, অর্থাৎ আমার আমি গরম লাগতেছে প্রচন্ড। এবং দেখেন আমি নর্মাল একটা গেঞ্জি পরে আছি, আমার মনে হচ্ছে আমি ভুল করছি, একটা নর্মাল একটা স্যান্ডি গেঞ্জি পরে আসলে ভালো হইতো, আমার ওই টি শার্ট পরে আসলে ভালো হইতো। তো এখানে কিন্তু যেখানে এখন পঞ্চগড় সুনামগঞ্জে মানুষ ঠান্ডায় কাঁপতেছে, সেখানে চট্টগ্রামে কাপড় খুলে ফেলে দিতে মন চাচ্ছে। তা সেই জায়গাটাতেও কি পরিমাণ মালামাল বেচা কেনা হচ্ছে সেটা দেখেন। আমরা সবসময় বলি বরাবরই বাচ্চাদের আইটেমে কাস্টমার সবচেয়ে বেশি থাকে, বেবি সুইট থেকে শুরু করে। তো এগুলো বাচ্চাদের আইটেম। আর এরপরে এখানে মেন্সের কিছু আইটেম লোকাল কারখানার, ঠিক আছে? লোকাল কারখানার যারা একদম ছোট ছোট বাচ্চাদের দিয়েও বডি বানায়, যেসব ফ্যাক্টরি যেগুলোকে আমরা হুঁশিয়ারি কারখানার সাথে তুলনা করি, সেই কারখানার প্রোডাক্টগুলো যেখান থেকে যে ফেব্রিক্স পাইছে খালি বডি বানায় দাঁড় করা করে ছেড়ে দেয়, না আছে মেজারমেন্ট, না আছে কোনো কিছু। হ্যাঁ, এরপর এটা আবার গাইটের দোকান। দেখেন গাইটের দোকানে ভিড় কত। আচ্ছা, তাহলে নিউ মার্কেটের 3য় গেটের থেকে একদম প্রথম 3য় গেট, 2য় গেট হয়ে প্রথম গেটে চলে আসলাম, ঠিক আছে? এরপর আমরা আরো যেতে থাকি। এই নিউ মার্কেটের চারপাশেই যে ব্যবসাটা গড়ে উঠছে সেটা নিউ মার্কেটটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে সেটা আপনারা দেখেন। বছরের পর বছর সাংবাদিক আছে, আইন বিচার আছে, সবাই আছে, কিন্তু এই ব্যবসায়ীর পক্ষে কেউ নাই। শুধুমাত্র এরকম রাস্তার পরে অবৈধভাবে ব্যবসা বসাবে আর এখান থেকে প্রতিদিন 400 টাকা 300 টাকা লাইনম্যান দিয়ে কামাই করবে। এই জন্য পুলিশ এবং প্রশাসন তারা এই মার্কেটটার জন্ম দিচ্ছে।
তাহলে আপনারা দেখেন। তো যাই হোক, আইন নিয়ে আমরা আর কথা না বলি। দেশ যেভাবে চলতেছে এভাবে যতদিন পর্যন্ত আইন প্রশাসন ভালো না হবে ততদিন পর্যন্ত আর আইনের কথা কি বলবো। এরপরে আসেন, এটা হচ্ছে গাইটের জিন্সের প্যান্ট এবং দেশে ব্যবহৃত বিভিন্ন রকমের জিন্সের প্যান্ট ফেলে দেওয়া মাল, সেটাকে আবার ঠিকঠাক করে রিপেয়ার করে কালার করে এভাবে বসানো হয়, ঠিক আছে, যেটা যে সাইজ হয়। তো ওখানে কাস্টমার কম। এটা হচ্ছে একটু ভালো মানের ফ্যাক্টরি, মাল বানায় বিক্রি করতেছে। তারপরে এটা হচ্ছে গাইটের মধ্যে যে শার্ট পাওয়া যায় সেটাকে আয়রন করে ওয়াশ করে সুন্দর করে ঝুলায় দিচ্ছে। তারপরে এখানে একদম সেই বাংলা জিন্সের প্যান্ট যেগুলো লোকাল কারখানা থেকে বিভিন্নভাবে তৈরি হয়ে এখানে আসতেছে। এরপর হচ্ছে গাইটের কাঁথা কম্বল কমফোর্ট। এরপরে হলো জ্যাকেট, এগুলো সব গাইটের এবং এগুলো কোনো কাজ না করি এনে জাস্ট আপনার মার্কেটে ছেড়ে দিছে, কাস্টমারের অভাব নাই। এরপর গাইটের কোট, এই কোটগুলা কোনো কারুকাজ করে নাই। আর পরে এরা যারা কোটের ব্যবসা করে 12 মাস, তারা এগুলোকে ফিনিশিং করে সুন্দর করে ঠিকঠাক করে এনে বিক্রি করছে বলে এখানে কাস্টমার বেশি এবং এখানে রেটটাও ভালো, 500-600 টাকা চোখ বন্ধ করে পাওয়া যায় এক একটা কোটে। আর এদেরই ভালো ভালো যে কোটগুলা সেগুলো ভিতরের মার্কেটে হোলসেল দিয়ে দেয় এরা সবচেয়ে ভালোটা এখানে রাখে না, ওটা বিভিন্ন শোরুমে দিয়ে দেয়। এখানে জ্যাকেট আছে, এগুলো পুরোটাই কারুকাজ করা না। এখানে হিউজ পরিমাণ ক্লায়েন্ট। এখানে গাইটের ফর্মাল প্যান্ট প্লাস কোট। আফসোসটা কি লাগে দেখেন, রাস্তার উপরে এতখানি জায়গা হকার দরকার করছে আর রাস্তার ঠিক মধ্যখানে বিমান বাহিনীর গাড়ি দাঁড় হয়ে আছে আর ওইটুকুন জায়গায় মাত্র আপনার চলাচলের রাস্তা। আর এরপরে সিটি কর্পোরেশনকে টাকা দিতে হবে বছর শেষে। তা এই হচ্ছে আমাদের দেশের আইন। তো যাই হোক, ওইটা হচ্ছে আপনার হোশিয়ারি মার্কেট। কি পরিমাণ মানুষ ওখান থেকে চলাচল করতেছে শর্টকাট রাস্তা হিসাবে। আপনার চিন্তা করতে পারেন হোশিয়ারি মার্কেট অনেক চলছে, কিন্তু মানুষের হাতের দিকে তাকান, তারা নর্মালি চলাচল করতেছে, তারা কিন্তু আপনার শপিং করার জন্য ওই রাস্তা দিয়ে আসতেছে না। তো প্রতিদিন এই সাধারণ মানুষের চলাচল, ওই পাশে কোর্ট, তো কোর্ট প্লাস থানা, ওদিকের মানুষের এদিকে আসা যাওয়াটাকে অনেকে চিন্তা করে যে মার্কেট বোধহয় সেরকম চলতেছে, মানুষে গিজ করতেছে। বেসিক্যালি কিন্তু এখানে সাধারণ চলাচলের মানুষ শর্টকাট রাস্তা ব্যবহার করছে। কারো হাতে শপিং ব্যাগ নাই, দেখেন, দেখছেন, কারো হাতে শপিং ব্যাগ নাই। তাহলে এখন টুপি মাফলারটা প্রচুর যাচ্ছে, জ্যাকেটটা প্রচুর যাচ্ছে। জ্যাকেটের দোকানে প্রচুর মানুষ, সব থেকে বেশি মানুষ জ্যাকেট, টুপি, মাফলার আর বেবি সুইট মানে বাচ্চাদের জ্যাকেট, তারপরে সোয়েটার, মানে কাস্টমার একটা যাওয়ার আগে আর একটা আছে। প্রতিটা জ্যাকেটের দোকানে প্রচুর পরিমাণ মানুষ আছে, মানে যথেষ্ট পরিমাণ, প্রচুর না, যথেষ্ট পরিমাণ। এই যে বেবি সুইট, হ্যাঁ দেখেন, কাস্টমারের অভাব নাই।
তাহলে এক ভদ্রলোকরা জামালপুরে বেবি সুইট দেওয়া হলো, উনি বললেন যে ভাই এ মাল কেউ কেনে না। অ্যাকচুয়ালি কেউ কোনো কিছু কেনে না, তার কাছে বিক্রি করা হয়, কাস্টমারকে বিক্রি করা হয়। তো যার বিক্রয় দক্ষতা নাই সে আপনার কোনো মাল বিক্রি করতে পারবে না, ঠিক আছে? তো এখানে আছে জ্যাকেট। তাহলে এই বাংলা জিন্সের প্যান্টের কাস্টমার সব থেকে কম, ঠিক আছে, চট্টগ্রামে। তো নিউ মার্কেট শেষ করে ফেলছি, এরপরে সামনে এদিকেও হকার আছে যারা আপনার গাইটের মাল নিয়ে বসছে। দেখি একটু দেখে আসি তাদের কি অবস্থা। এখানে লোকাল কারখানায় মাল বানানো হুডি। আমি যাওয়ার সময় এই দোকানে বেশ ভিড় দেখে গেছি কি। তো এখন অলরেডি 8টা বাজতে যাচ্ছে, রাত 8টা। এটা লোকাল হুডির সাথে, হ্যাঁ লোকাল হুডির সাথে গাইটের হুডি মিশানো। তারপরে এখানে ট্রাউজার প্যান্ট সব লোকাল। এরপর এটা হচ্ছে চট্টগ্রাম তায়কোয়ান্দো একাডেমি। হ্যাঁ, এটা কি বলে, চট্টগ্রাম রাইফেল ক্লাব মার্কেট। তো এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর কারণ আছে, কারণ সারাদিন কাজ করে আপনার শরীরে একটু কুলাইতে হয়। তো আমার তো শরীরে কুলায় না, আর আপনাদের এত প্র্যাকটিক্যাল ভাবে শেখায় দিই। তো এইটা সন্ধ্যার দিকে এইসব জায়গা যেমন গরম থাকে, অর্থাৎ প্রচুর সেল থাকে, আবার রাত 9টা-10টার পরে হিউজ পরিমাণ বেচাকেনা শুরু হয়ে যায়। তো আমি ঠিক একটা মাঝামাঝি সময় এখানে আসছি। তাহলে এই পর্যন্ত ছিল নিউ মার্কেট 3 পাশ ঘিরে মার্কেট, যে মার্কেটে কাপড়ের মার্কেট অথবা হকার বসাইছে। তো এই হচ্ছে মার্কেটের ফ্লেভারটা, বুঝলেন? তাহলে অবশ্যই একটা জিনিস বুঝতে পারছেন যে নিউ মার্কেটে কি কারণে ব্যবসা ফল করে, নিউ মার্কেট কি কারণে ব্যবসা করতে পারে না। কোটি টাকা খরচ করে পজিশন নেওয়ার পরে আবার লক্ষ লক্ষ টাকা ডেকোরেশন করে দামি দামি মাল উঠায়ও মানুষ কেন ব্যবসা করতে পারতেছে না, সব জিনিসগুলো আপনারা বুঝলেন। এবার আসেন, এখানে সামনে আরেকটা মার্কেট আছে, সেটা হচ্ছে পুলিশ প্লাজা, অর্থাৎ পুলিশদের ফান্ড দিয়ে তৈরি হয় একটা প্লাজা। তো এই মার্কেটটা সম্পর্কে আপনাদের বলে রাখি, এই মার্কেটে প্রচুর পরিমাণ অনলাইনের হ্যাকার আছে। হ্যাকার কেমন, আমাদের কাছ থেকে 60,000 টাকা নিয়ে গেছিল গত বছর, তো ওটা নিয়ে মামলা করা আছে। তো এখানে বিভিন্ন রকমের অনলাইনে স্টক লটের ব্যবসার নামে মানুষের কাছ থেকে একদম জলজান্ত মাল দেখায়, টাকা নিয়ে মাল আর দেয় না। তো এরকম হ্যাকার এই পুলিশ প্লাজার মধ্যেই ভরা, এটা আপনাদের বলে দিলাম। তো পুলিশ প্লাজার ঠিকানায় কেউ যদি আপনার ইয়ে করেন, স্টক লটের বড় কোনো 1 কন্টেনার মাল, 2 কন্টেনার মাল অথবা খুব কমের মধ্যে মাল, হ্যাঁ এইগুলো যদি অফার পান এটাকে অ্যাভয়েড করাই ভালো, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ থানাতে আমার মামলা করা আছে, ঠিক আছে? তো আসেন মার্কেটটায় আমরা একটু যাই, যে এখানে আসলে কাস্টমারের গ্যাদারিং কেমন সেই জিনিসটা আপনাদের দেখার জন্য। চট্টগ্রামে স্টক লটের উপরে
মোস্ট ক্রিম মানে প্রাইম একটা সেন্টার যেখানে সব থেকে বেশি স্টক লট পাওয়া যায়। এইটাই হচ্ছে সেই পুলিশ প্লাজা। নিউ মার্কেটের থেকে হেঁটে আসলে যে কথা বলতে বলতে 2-4 মিনিট লাগলো, ঠিক আছে। সামনে গেলেই ডিসি হিল মানে ডিসি সাহেবের বাসা। তো এই পুলিশ প্লাজার মধ্যে এটা হচ্ছে স্টক লটের মার্কেট। ওকে, গার্মেন্টসের ঢাকা থেকে শুরু করে গাজীপুর সব জায়গা থেকে যত স্টক লটেরা সংগ্রহ করে বস্তায় করে করে তারপরে বান্ডিল করে করে তারা এখানে সেল করে। তো এখানে যেহেতু কমের মধ্যে মাল পাওয়া যায়, কাস্টমারের একটা চাপ থাকা কথা, কিন্তু কাস্টমারের চাপটা কতটুকুন সেটা আমরা একটু দেখি। সব এরকম কার্টুন ভরে ভরে বিভিন্ন গার্মেন্টসের থেকে এরা মাল নিয়ে আসছে, এনে সুন্দর করে ভাঁজ করে করে রাখছে। বিভিন্ন দোকানে এরা হোলসেল দেয়। এখানে গার্মেন্টসের আইটেমগুলো আপনারা পাবেন। হ্যাঁ, গার্মেন্টসের আইটেম, তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেটা গার্মেন্টসের যেটা ভালো মাল সেটা তো আর এখানে কখনো আসবে না, স্টক লটটা আসে। অর্থাৎ যেটাতে একটু না একটু ডিফেক্ট আছে সেই মালটাই বিভিন্ন গার্মেন্টস থেকে বের হয়ে এই মার্কেটে আসে, এবং এটার সঙ্গে আপনার লোকাল প্রোডাকশনও এখানে আসে, ঠিক আছে। এটা ডিকনি ব্র্যান্ডে দেখেন যে স্টক লট। ওকে, সেটাতে প্রবলেম আছে, এটা রিজেক্ট হয়েছে, এই কারণে এটা এখানে আসছে। হয় ফেব্রিক্সের ফল্ট, নয় আপনার মেজারমেন্টের ফল্ট, কিছু না কিছু একটা ফল্ট এখানে থাকবেই। তাহলে গার্মেন্টসের স্টক লট অর্থাৎ একটা প্রোডাক্ট বানাতে যে টাকা খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ প্রাইস এখানে। এরপরে যেও কাস্টমার এই জায়গাটাতে নাই। তাহলে দেখেন আফসোসটা কোথায়, মানুষের ক্রয় ক্ষমতা কত নিচে নামছে, সাধারণ মানুষের যে গ্যাদারিং জিনিসটা নাই মার্কেটে, হিউজ গ্যাদারিংটা মার্কেটে নাই। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ইয়াং জেনারেশন সবই স্টক লটের কাপড়ই ব্যবহার করতেছে, যেখান থেকে আপনার সৌন্দর্য জিনিসটা আসছে, বাট জিনিসটা কিন্তু লং লাস্টিং করবে না, কারণ অবশ্যই এখানে ফেব্রিক্সের ফল্ট আছে অথবা কোয়ালিটির ফল্ট আছে, ঠিক আছে। তো এখানে মধ্যবিত্ত এবং মডার্ন মধ্যবিত্তরা এইসব জায়গা থেকে মালামাল কিনে। ওকে, তো একটা স্টক লট মার্কেট যেখানে একটা জ্যাকেটের কেনা দাম স্টক লট মার্কেটে এইমাত্র যে কালো জ্যাকেটটা দেখলেন এটা প্রাইস হচ্ছে ফিক্সড 1800 টাকা। তাহলে গাইটে এর কাছাকাছি একটা জ্যাকেট আপনি পাচ্ছেন 500 টাকা, 450 টাকা। তাহলে মানুষ কেন স্টক লটের প্রোডাক্টটা কিনবে? কারণ স্টক লটটাও 2 ধোয়া দিলে তার চরিত্র ছেড়ে দিবে, আর ব্যবহার করা মালটা এতটা চরিত্র ছাড়বে না। কি কারণে? ওটা ব্যবহার করার পরেও এটা ভালো আছে, আর এইটা ব্যবহার করার পরে 2 ধোয়া দেওয়ার পরে বোঝা যাবে যে এখান থেকে বাবলিন আসতেছে কি, রং চলে যাচ্ছে কি, সেলাই নষ্ট হয়ে যাচ্ছে কতটুকুন। তাহলে এই শীতের মধ্যে কেন মানুষ গাইড নিয়ে ব্যবসা করে আশা করি, এবং সেটা কত গুণ। যেমন নিউ মার্কেটে কাস্টমারের একটা চাপ দেখলেন, স্টক লট মার্কেটে একটা চাপ দেখতেছেন, আর লোকাল মার্কেটে একটা চাপ দেখছেন। এই 3টা চাপের মধ্যে আপনি যদি পার্সেন্টেজ যদি ধরেন তাহলে দেখবেন এগুলো যদি নিউ মার্কেট যদি 10% হয় তাহলে স্টক লট মার্কেট হচ্ছে 20%, আর 70%ই হচ্ছে আপনার গাইড, হকার, ফুটপাত। এই হকারের মধ্যে লোকাল কারখানার মাল হচ্ছে 20%, আর 50%ই হচ্ছে গাইডের কাপড়। তাহলে গাইডের ব্যবসায় কি কারণে আমরা আপনাদের এত কিছু শেখাই, আশা করি সেটা বুঝতে পারছেন যে এখানে আপনার সেলের জন্য চেষ্টা করা লাগে না, সেল অটো হতে থাকে।
আর এরপরেও কেউ যদি মাল সেল করতে না পারেন আর মাল যদি পড়ে থাকে, তাহলে আপনার মতো থার্ড ক্লাস ব্যবসায়ী অথবা সেলস পারসন পৃথিবীতে আর একটাও নাই। আপনি নিজের মুখে একটা থুতু মারবেন নিজেরে যে আমি কেন এরকম একটা থার্ড ক্লাসে জন্মাইলাম, যে যেখানে মানুষ লাফায় পড়ছে মাল আনার জন্য সেখানে আমি মাল বেচতে পারি না। এরপর আপনারা যেমন খুঁতখুঁতে কথা কথা আপনি ছেলেদের জ্যাকেট নিয়ে কাজ করতে চান, আনফর্চুনেটলি একটা গাইডে আপনার ভিতরে পড়ছে লেডিস মাল। তো ছেলেদের থেকে তো মেয়েদের কাস্টমার বেশি, আর ওখানে দাম আরও বেশি পাওয়া যায়, কিন্তু আপনি বললেন যে ভাই লেডিস মাল কেমনে বিক্রি করব। ভাই লেডিস মাল তো দূরের কথা, আপনি নিজের মালই খালাস করতে পারবেন না। আর কোনো ভাষা ইউজ করলাম না। অর্থাৎ ব্যবসা আপনার জন্য না, এই কথাটা আগে আপনাকে বুঝতে হবে। সবাইকে দিয়ে পৃথিবীতে সব কিছু হয় না, তো আপনার জন্য ব্যবসা না। আপনি ব্যবসার জন্য একটা হাইয়েস্ট কোয়ালিটি একটা থার্ড ক্লাস। ক্লিয়ার? এবার আসেন চট্টগ্রামের হোলসেল মার্কেট, যেটার নাম হচ্ছে রিয়াজ উদ্দিন মার্কেট, কিন্তু এখানের অথবা রিয়াজ উদ্দিন বাজার, কিন্তু এখানে মানুষ আঞ্চলিক উচ্চারণ করে কি রেজদিনী বাজার। তো রেজদিনী বাজারটা আমরা ঘুরে আসি। তাহলে বন্ধুরা আবার ভিডিও সেই সেন্ট্রাল পয়েন্ট যে জায়গাটা ছিলাম সেই জায়গাটাতে ফিরে আসলাম। এবার আসেন চট্টগ্রামের হোশিয়ারি এবং হোলসেল মার্কেটে আমরা একটু ঢুকি, ঠিক আছে? দেখি এখানে কাস্টমারের গ্যাদারিংটা কেমন। এখানে যারা কাস্টমার পাবেন এরা কিন্তু বেশিরভাগই আগের থেকে বলে রাখি এরা ব্যবসায়ী, অনলাইন ব্যবসায়ী অথবা দোকান ব্যবসায়ী, তারা পাইকারি মাল নেয়। তাহলে ওইটা হলো খুচরা বিক্রির মার্কেট, এইটা হচ্ছে আপনার গাইটের মার্কেট ফুটপাত, ভিতরে হচ্ছে হোশিয়ারি মার্কেট, আর এখানে আবার হোলসেল মার্কেট। মানে ব্যবসায়ীদের ধ্বংস করার জন্য কত চমৎকার একটা সিস্টেম, যে সবই যখন এক জায়গায়, হোলসেলও এক জায়গায়, খুচরাও এক জায়গায়, ব্র্যান্ডও এক জায়গায়, ফুটপাতও এক জায়গায়। তো ব্যবসায়ীরা ব্যবসা করবে কিভাবে? ব্যবসায়ীদের ব্যবসা করার কোনো উপায় নাই। এটা হচ্ছে দেখেন আপনাদের আরো একটা মজার জিনিস দেখাই, যে এই যে ফুটপাত দেখতেছেন, ফুটপাতে যত দোকান যত জুতা আছে, কথার কথার দাম যদি 500 টাকা হয়, এই জুতাটাই ভিতরে 1200 টাকা। তাহলে এই ব্যবসায়ীরা বাঁচবে কিভাবে? এই ব্যবসায়ীগুলো বাঁচবে কেমনে? তাহলে দরজার কাছে দাঁড়ায় আপ্পি আসেন করা ছাড়া আর কোনো রাস্তা নাই। কারণ তাদের এই দোকানে তো পজিশন আছে, ওখানে তো পজিশন নাই। তাহলে একই জায়গায় এরকম যদি ডিফারেন্স থাকে, তাহলে ব্যবসা করার কোনো সুযোগ আছে? অপোজিট সাইডে নিউ মার্কেট, ব্র্যান্ডের শোরুম, এখানে ব্র্যান্ডের শোরুম। নিউ মার্কেটের থেকে মিনিমাম 200-300 টাকা এখানে কম। তাহলে নিউ মার্কেটের ব্যবসায়ীর পাশেই যদি এরকম ব্যবসায়ী থাকে, মানে একটা সিটিতে এই পরিমাণ ব্যবসায়ী দেখায় দিয়ে সরকার বলবে যে ব্যবসায়ীরা সবাই ব্যবসা করতেছে না, মানুষের কি অভাব আছে? কাস্টমারের অভাব আছে? বাট কাস্টমারের তো অভাব, এবং মাল বেচার জন্য তখন তাদের কত রকমের মিথ্যা কথা বলতে হচ্ছে। কেউ বলছে চায়না, কেউ বলতেছে কোরিয়া, কেউ বলতেছে থাইল্যান্ড থেকে মাল নিয়ে আসছি। মানে যার কাছ থেকে যা ভাষা ব্যবহার করে প্রোডাক্ট কেনা যায়। এখন এই ভাষাগুলো ধরে যদি বলেন যে এটা আইনগত দণ্ডনীয়, ভোক্তা অধিকারের দণ্ডনীয়, তাইলেও সমস্যা। তো ব্যবসা করার পরিবেশ দিলেন না। আবার মাল যদি বলে যে আমার একদম এ গ্রেড ফার্স্ট ক্লাস মাল, ওই হকার, ওই যে হকার মার্কেটে যে একটা গাইডের কাপড় ব্যবহার করে ফেলে দিয়ে একটা কাপড় বিক্রি করে, সে বলে আমার মালটা থাইল্যান্ড থেকে আসছে, কোরিয়া থেকে আসছে, সবচেয়ে ভালো মাল। ইনারা বলবে আমারটা সবচেয়ে ভালো মাল। এন্ড কোনটাকে আপনি ভোক্তা অধিকারের আইনের মধ্যে আপনি ঢুকাবেন বলেন আমাকে? তাহলে এই যে মার্কেটে এখানে আপনার প্রচুর স্টক লটের পাওয়া যায়, এবং চট্টগ্রাম যেহেতু জ্যাকেটের উপর এক্সপার্ট, সো এখানে আপনার প্রচুর পরিমাণ জ্যাকেট হোলসেলও পাওয়া যায়, প্লাস খুচরাও বিক্রি হয়। তবে এখানে এরা যদি হোলসেল দেয়, সেটা খুচরার কাছাকাছি ঢাকার সদরঘাটের মতোই ওরকম রেট নেয়, ঠিক আছে? তাহলে দেখেন মানুষ চলাচল করছে, কিন্তু শপিং ব্যাগ কয়জনের হাতে? চাকরি শেষে হাতে খাবারের ব্যাগের থেকে শুরু করে এগুলো কোনো কিছুর অভাব নেই, কিন্তু কাস্টমারটা কোথায়?
আমরা চাবানো ছাড়া আর কোনো কাজ নাই, আমরা আর পেয়ারা খাওয়া ছাড়া সেলস পার্সনদের কোনো কাজ নাই। অবস্থাটা বুঝছেন? এটা হচ্ছে খুচরা প্লাস হোলসেল। নর্মালি এটা হচ্ছে হোলসেল মার্কেট, ঠিক আছে? কাস্টমারটা কই আমাকে একটু দেখান। কাস্টমার আছে? এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা গলি দিয়ে আমি হাঁটতেছি, যেখানে হিউজ পরিমাণ কসমেটিক্স হোলসেল হয়। তাহলে এই লাইনগুলোতে আমরা কাস্টমার দেখছি না, এটা হচ্ছে সবচেয়ে প্রবলেম। এটা হচ্ছে কসমেটিক্স, ব্যাগ, এগুলো হোলসেলের। এই যে বান্ডিল বান্ডিল করে বাঁধা আছে, এটা আপনার হোলসেল। এই সব বান্ডিল করে করে বাঁধা, সব হোলসেল। এখান থেকেই হোলসেল নিয়ে নিয়ে অনেকে আবার অনলাইনে বিক্রি করে, ঠিক আছে, প্রোডাক্টগুলা। এবং এখানে চায়না থেকে ইম্পোর্ট করা অসংখ্য কাপড় চোপড়, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তারপরে ওই নেপালের থেকে চোরাই পথে আসা প্রচুর কসমেটিক্স, এয়ারপোর্টে ট্যাক্স ফাঁকি দিয়ে আসা কসমেটিক্সের দোকানের অভাব নেই এখানে। দেখেন লোকাল কম্বল কয়টা চলতেছে, আর গাইটের কমফোর্ট কি পরিমাণ। কাস্টমার লোকাল কম্বল দোকানে যখন উঠাচ্ছে তখন সেল নাই। দেখেন এই যে এখানে দেখাই, ওই দেখেন কম্বলে কত জাতের কম্বল আছে। কাস্টমারটা কই? এরপর এই হোলসেল মার্কেটের মধ্যে আবার একটা খুচরা মার্কেট জন্ম নিছে। ভালো ভালো তো মধ্যবিত্ত পরিবারে যখন কোন একটা পারিবারিক অনুষ্ঠান আছে, আর শীতকালে তো চট্টগ্রামে প্রচুর পরিমাণ যে কম্বলের দোকান দেখেন, কাস্টমারে কও নাই। তো মধ্যবিত্ত পরিবারে বিয়ের অনুষ্ঠান চট্টগ্রামে একটু, যে কোনো বিয়ের অনুষ্ঠান অথবা পারিবারিক অনুষ্ঠান বড় সড়ো করে হয়। তো যারা মধ্যবিত্ত তারা এই মার্কেটে ঢুকে কমের মধ্যে কিছু কিনে অন্তত বিয়েটা ঠেক দেওয়ার একটা রাস্তা করে। আর এই যে কসমেটিক্স এর বিশাল ব্যবসা, কসমেটিক্সটা আসে কিভাবে বলে দিই। বাংলাদেশে অন্তত পুরান ঢাকার অসংখ্য ব্যবসায়ী আছে, বড় লোকের পোলাপান ওই দুই একটা বেটিরে মনে করেন যে বুদ্ধি দেয় যে আপা আপনার তো টাকা আছে, আগে বন্ধু বান্ধব বান্ধবী টান্ধবী দিয়ে দিয়ে শুনে যে ওই বেটির জামাইয়ের সাথে সমস্যা আছে কিনা, এরপরে ওই জায়গায় ঢুকে। যেমন এখন দেখবেন SSC 99, SSC 98 এরকম বিভিন্ন গ্রুপ হয়েছে। গ্রুপে বান্ধবীর সাথে বান্ধবীর কথা বলে দেখে কার পারিবারিক সমস্যা আছে, ডিভোর্স আছে, সিপারেশন আছে, হ্যাঁ ম্যাচিং এর সমস্যা আছে। ওই বান্ধবীর মনে করেন অন্য অন্য বান্ধবী দিয়ে গ্রুপের মধ্যে এনে নাচানাচি করে, লাস্টে কেসে ন্যাংটা করায় দর্শন চলতে থাকে। তো গ্রুপ হচ্ছে ফেসবুকের গ্রুপ, বন্ধু গ্রুপ হচ্ছে এরকম ঘটনা। কথা বুঝতে পারছেন? তো ব্যবসায়ীরা কি করে জানেন? পুরান ঢাকার কিছু ব্যবসা আছে, তারপর চট্টগ্রামে কিছু ব্যবসায়ী আছে, বড় লোকের পোলাপান, এরা ওই কোন বেটির ঘরে সমস্যা আছে কিন্তু টাকা আছে, এরকম বেটিরে কয় কি আপা ব্যবসা যদি করতে চান টাকায় টাকা। কেমন? এখান থেকে নেপালে যাবেন, সব আমি হেল্প করব, আমি সাথে যাব, ওখান থেকে কসমেটিক্স নিয়ে আসবো, মাল নেওয়ার জন্য দোকানদারের কোনো অভাব নাই।
এবার ওই মহিলার চোখ মুখ লাল হয়ে যায় যে 3 লাখ টাকা খাটাইলে নেপালে ঘুরে আসবো, উল্টে আরো কিছু 2 লাখ লাভ প্রতি ট্রিপে। তাহলে বিদেশে ভ্রমণ করলাম, আবার যে এইসব কথাবার্তা বলছে ওরা তো দেখে দাড়ি টুপি টুপি আছে, অথবা কেসে এই ইন্ডিয়ান নায়কদের মতো সুন্দর করে ফ্যাশন দাঁড়িয়ে আছে, আবার ছেলেও স্মার্ট, তাতে প্রেম প্রেম একটা ভাব। তাহলে যাই, ওর সাথে যাই। আর বাচ্চা টাচ্চা রাইখে 2-3 দিনের জন্য নেপালে যায়। এখন থাইল্যান্ডের যত, তারপরে মিয়ানমারের যত 2 নম্বর কসমেটিক্স যেগুলোর উপর লেখা থাকে মেড ইন লন্ডন, মেড ইন সুইজারল্যান্ড, মেড ইন দুবাই, এই কসমেটিক্সগুলো চোরাই পথে থাইল্যান্ডে নেপালে ঢুকে থাইল্যান্ড থেকে। আর এই নেপাল থেকে ওই কসমেটিক্সগুলা এই বাংলাদেশে ভদ্রলোক ওই আরেকজনের বউ অথবা বেটিরে নিয়ে যে ওই জায়গা হোটেলে থাকবে, মজা মাস্তি করবে, ইচ্ছা মতো মনে করেন যা করার করবে, করে আসার সময় মালকাটা কিনে নিয়ে লাগেজে ভরে নিয়ে চলে এসে পরে দোকানে দোকানে হোলসেল দিবে। আর দোকানদারে কবে যে তুই অর্ধেক মালের টাকা দিবি, ওই বেটিরে অরিজিনাল যে মূলধন সেটা উঠাই দিব, আর এরপরে বাকি টাকা আটকায় দিবি। এরপরে ওই বেটিরে আটকায় দিব আর তুই বাকি টাকা আমারে দিয়ে দিবি। এইভাবে মনে করেন এক একটা মহিলার স্বপ্ন দেখায় 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 নেপালে নিয়ে ইচ্ছা মতো প্রেমের দর্শন করে ব্যবসা করে। আর এই দেশের মধ্যে ওই চোরাই মালগুলোই বিভিন্ন হোলসেল দোকানে, খুচরা দোকানে, সুপার শপে আসে কসমেটিক্সগুলা। আর এরপরে এয়ারপোর্টের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্যাক্স ফাঁকি দিয়ে মালগুলো পরে যখন অপশানে বের হয়ে যায় তখন আবার এই দোকানগুলো আসে। তাহলে বাংলাদেশের কসমেটিক্স জগৎ কিভাবে জন্ম অথবা কিভাবে মালামাল আমদানি রপ্তানি হয় সেগুলো বলে দিলাম। তো কসমেটিক্সের জগতে কোনো মহিলা যদি আপনার নেপালে যে মাল আনতে যান, আর এরকম ওই পুরান ঢাকার লালবাগ বলেন, অমুকবাগ বলেন, এইসব জায়গার যদি একটা বয়ফ্রেন্ড নিয়ে যদি যান, তাহলে ব্যবসা করে কি পাবেন, কি সুখটা পাবেন? ব্যবসার সুখ পাবেন নাকি আপনার শরীরের সুখ পাবেন, সেটা আগে হিসাব মিলায় যদি আপনি আগ্রহী থাকেন তাহলেই শুধুমাত্র যাবেন, তাছাড়া যাবেন না। এরপর এটা হচ্ছে সাইডে ফুটপাথ, সব হুঁশিয়ারি, আর ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের কাপড়, কিন্তু কোনো কাস্টমার এরকম রিয়াজউদ্দিন বাজারে এটা হচ্ছে মেইন গেট। দেখেন কাস্টমার নাই বললেই চলে, খালি গোড়া কাস্টমার আছে। দেখেন কত জাতের দেশি বিদেশি কম্বলে ভরা, মাশাআল্লাহ। কাস্টমারটা কই বলেন? ঠান্ডা তো চলতেছে এবং ঠান্ডা শৈত্যপ্রবাহ আসতেছে, তাহলে দেশের মধ্যে হুঁশিয়ারি জগৎটা কিন্তু গাইটের কারণে ধরা খেয়ে যাচ্ছে। 5 লক্ষ গাইট এসে এখানে আপনার কম্বলগুলো দেখেন গাইটের থেকে নামায়, সেটাকে আবার প্যাকেটিং করে সুন্দর করে দিছে কাস্টমার, তাও 2টা-4টা আছে। এখানেও দেখেন যে গাইটের কম্বল আছে, এর মধ্যে ভালো কম্বলের সাথে গাইটও মিশিয়ে দিছে। তাহলে এই দেখেন বয়েজ গার্লসের দোকানে 1জন হলেও কাস্টমার আছে, 2জন হলেও কাস্টমার আছে। অর্থাৎ আমরা সবসময় বলি বয়েজ গার্লস এবং বেবি আইটেমে সবসময় কাস্টমার পাওয়া যায়। আর হুঁশিয়ারি জগৎটা মধ্যখানে স্যাঁচা খাওয়ার মধ্যে আছে। স্যাঁচা খাওয়া বুঝেন তো? এই যে হুঁশিয়ারি জগৎ পুরোটা স্যাঁচা খাওয়ার মধ্যে আছে। অর্থাৎ নারায়ণগঞ্জ, কোনাবাড়ি এইসব জায়গাতে যে মালগুলো আসে, এই মালগুলো অন্তত চট্টগ্রামে 12 মাস স্যাঁচা খাওয়ার মধ্যে থাকে। এরা খুব বেশি ভালো কিছু করতে পারে না, কারণ এরা সর্বোচ্চ কোয়ালিটি দিতে পারবে না, আবার বাংলা কোয়ালিটি দিতে পারে না, মানে গাইটেও নামতে পারে না, আবার উপরেও যেতে পারে না। তাহলে চলবে কেমনে বলেন? তাহলে এটা হচ্ছে মেইন গেট। এটা ঠিক আপনার রেল স্টেশনের অপোজিটে, এই সাইডে রেল স্টেশন, রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না, ঠিক তার অপোজিটে রিয়াজউদ্দিন বাজার। দেখেন কারো হাতে শপিং ব্যাগ কয়টা আছে, সবই ভিতরে তো চলাচল করা মানুষ, কিন্তু শপিং ব্যাগ কই হাতে? আর এগুলো হচ্ছে বিভিন্ন হুঁশিয়ারি কারখানার কাপড়, হুঁশিয়ারি কারখানার কাপড়, ঠিক আছে? নারায়ণগঞ্জ, বাবুগঞ্জ, তারপরে বিভিন্ন জায়গা থেকে, মিরপুর, বেনারস, পল্লী, তার আপনার কেরানীগঞ্জ, তাহলে এইসব জায়গা থেকে যে মালগুলো আসতেছে, যেগুলো দিয়ে দোকানগুলো ভরা, বাবুরহাট, বুলতা গাউসিয়ার মাল, এই দোকানগুলো আসলে বেঁচে আছে কেমনে? এটা হচ্ছে সিটি মার্ট। আচ্ছা, সিটি মার্ট লেখাটা মতো উপরে কোনো দোকান বোধ হয়, মার্কেট না। তাহলে শীতের সিজনে
আমরা দেখতেছি যে শুধুমাত্র লোকাল বানানো এরকম জরি এরকম চিকচিক করে, হ্যাঁ, লেজ দেওয়া এরকম গ্লেজ দিয়ে চিকচিক করে এরকম একটা বোরকা বানাইলে তার নাম হয়ে যাচ্ছে দুবাই বোরকা হাউস। আর যেহেতু এখানে ধার্মিক মানুষও আছে অনেক, অন্তত মা খালারা আছে, তো আবার এখানে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ চট্টগ্রামে অনেক আছে, তো তারা অনেক ধার্মিক। তো তারা এই দুবাই বোরকা হাউস শুনে, দুবাইয়ের বোরকা শুনে লাফায় পড়ে, আরে বাংলা বোরকা কিনে নিয়ে তারপরে বাড়ি চলে যায়। আর জামাইরে বলে যে দুবাইয়ের বোরকা কিনে নিয়ে আইছি প্রবাসীর টাকায়, বুঝছেন, কিন্তু নিয়ে তো মনে করেন যে একদম বাংলা। তাহলে এই সময়টাতে, শীতের সময়টাতে আমরা আপনাদের দেখায় দিচ্ছি বাবুরহাট কোয়ালিটি, এগুলো ওই সদরঘাট কোয়ালিটি, এটাও সদরঘাট কোয়ালিটি, মালামাল দিয়ে ভরা। তো ঘুম আসতেছে এমন ভাবে মনে করেন হাই তুলতেছে এক একজনে। আর এটা হচ্ছে সব থেকে ওই যে আপনার কি বলে ওই সদর পুরান ঢাকার কি বলে ওই যে বিক্রমপুর গার্ডেন সিটির সাইডে ইসলামপুরের কাপড় দিয়ে যেখানে ভরা এবং কম রেট নিচ্ছে, সেই সব দোকানে সামান্য কিছু কাস্টমার আছে। যে এটা ইসলামপুর না, এটা বাবুবাজার, এটা ইসলামপুর কাপড় দিয়ে ভরা, তাও গস কাপড়। তাহলে আশা করি চট্টগ্রামে যারা কাপড়ের ব্যবসা করতেছেন প্রতিটা দোকান মালিকের চেহারাটা দেখেন, তাদের ফেসের দিকে তাকান, প্রয়োজনে এই ভিডিওটা আবার টানবেন, টেনে ফার্স্ট টু লাস্ট আবার দেখবেন যে কোন দোকানে কাস্টমার বেশি, কোন দোকানে কি আইটেম বেশি, কেন বেশি, আর কোন টাইপের আইটেম রাখার কারণেই এই শীতের সময়টাতে কাস্টমার শূন্য দোকান। কেউ মুড়ি চানাচুর বানায় খাচ্ছে, কেউ মনে করেন যে আপনার মোবাইলে ভিডিও দেখতেছে, কারো মনে করেন ঘুম আসতেছে, কাস্টমার নাই, অলসভাবে ঘুম এসে হাই অথবা হাফসি তুলতেছে। তাহলে এই সময়টা আসলে আপনার দোকানে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি টাইপের মালামাল রাখলে আপনার দ্রুত কাস্টমার ডিমান্ড থাকবে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন কোটি টাকার মাল উঠে রাখবেন, কাস্টমার নাই। কোটি কোটি টাকার মাল উঠাবেন, কিন্তু লোন করবেন, জমি বন্ধক রাখবেন, প্রবাসী ভাই বোনের কাছ থেকে টাকা হাওলাত করবেন, কিন্তু সবচেয়ে কম দামি কাপড় যেটা শোরুমে বিক্রি হচ্ছে সেই কাপড়ের দোকানে সামান্য দুই একটা কাস্টমার আছে। কি কারণে? কারণটা হচ্ছে একটাই মাত্র চাপ, একটাই মাত্র কম্পিটিশন, সেটা হলো মাজা ব্যথা করতেছে ওনার বসে থাকতে থাকতে, বসে থাকতে থাকতে ওনার মাজা লেগে গেছে। এটা হচ্ছে আপনার এই ভুলতা গাউসিয়ার মাল, বাবুরহাটের মাল। তাহলে আফসোস
যে এত কোটি কোটি টাকা খাটায় এক একজন ব্যবসায়ী বসে আছে, কাস্টমার পাচ্ছে না, কারণ কাস্টমার সব রাস্তায়। আর এই রাস্তায় ব্যবসা করে ফুটপাতের লোকরা বড় লোক হয়ে যাচ্ছে, আর ওপাশে পুলিশ, ডিআইজি, ওসি, ডিসি এরা দেশের বাইরে কোটি কোটি টাকা সম্পদ বানাচ্ছে, $বিলিয়ন। কারণ এক রাতেই তো কামাই আছে মিনিমাম 50 লাখ, এক রাতেই কামাই। তাহলে আপনারা বলছেন যে ব্যবসার পরিবেশ দিচ্ছেন, তারপরে ব্যবসায়িক অসংখ্য সমিতি বানাচ্ছেন। এবারে আমি আমার ভাষায় একটু কথা বলি, আপনার এই বালের সমিতি দিয়ে হবেটা কি কন? ওই প্রতি মাসে মাসে সমিতিতে খালি চাঁদা দেবেন, আর ওই চাঁদা সমিতির সভাপতি মাইরে খেয়ে 6 তলা বাড়ি বানায়, তারপরে পলায় চলে যাবে। এইটা এই কারণে আপনার এই বালের সমিতি। আপনারা সমিতি বানাইছেন, আপনারা সরকারকে আটকে ধরেন, প্রশাসনকে আটকে ধরেন যে আমরা এত কোটি টাকা খরচ করছি, আমাদের ব্যবসা যাতে হয় সে ব্যবসার পরিবেশের পলিসি নিশ্চয়তা আমাদের দিতে হবে। তাই না হলে সেটাকে বলা হয় সমিতি। যে একটা সমিতি বানাইছি, সংগঠন বানাইছি যে ব্যবসায়ীদের কাজে আসবে। বাংলাদেশে কোন শহরে একটা সমিতি আছেন যে এরকম ভাবে কাজ করেন? তাহলে আমার ভিডিও দেখে আপনারা আপনাদের সমিতিকে বলবেন যে তোমার এই চেহারা দেখানো আর 100টা খরচ করা সমিতি দরকার নাই। সমিতি এমনভাবে বানাইতে হবে যাতে সরকার অথবা প্রশাসন বাধ্য হয় তার দুর্নীতি কমায়, এমন একটা পরিবেশ দিতে অথবা এমন একটা সিস্টেমেটিক পলিসি দিতে যেখানে আমরা দুটো ব্যবসা করার সুযোগ পাবো। হকার মার্কেট আলাদা, হোলসেল মার্কেট আলাদা, দূরে দূরে ব্র্যান্ডের মার্কেট আলাদা, মধ্যবিত্তের মার্কেট আলাদা, এভাবে আলাদা আলাদা দূরে দূরে থাকতে হবে। এখন সব মিলে মিশিয়ে ফেললে যে আমি ফুটপাতেতে হাঁটতে পারতেছি না। সরকার বলছে $বিলিয়ন খরচ করে করে ফুটপাত বানাচ্ছি, সিটি কর্পোরেশন বলছে যে চট্টগ্রাম শহরে তারপরে ঢাকা শহরে কেসে বেশ তো বানা ফেলছি, আমি তো ফুটপাতে হাঁটতে পারতেছি না। ভাই কাইন্ডলি একটু সাইড দেন, আমাকে যাওয়ার মতো জায়গা দেন। আরে যন্ত্রণা। এবার আসেন আমরা এভারেজ হকার মার্কেটে ঢুকি, যে মার্কেটটা নিউ মার্কেট এবং অন্য মার্কেটকে খেয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে সব গাইটের মাল রিপেয়ার করে ঠিকঠাক করে বিক্রি করতেছে কমের মধ্যে, হোলসেল স্টক লট আর গাইড। আর এরপরে এখানে সব রিপেয়ারের দোকান। হ্যাঁ, যদি সাইজ একটু টাইট হয় লুজ করতেছে, যদি লুজ হয় টাইট করতেছে, সব দেখেন গাইটের জ্যাকেট দিয়ে ভরা। আর এখানে সবাই রিপেয়ারের কাজে ব্যস্ত। তাহলে স্টক লট, গাইড আর সব থেকে কম দামে কোথায় কি মাল পাওয়া যায়? সেই সোর্সিং গুলো হচ্ছে এখানে, ঠিক আছে? Excuse me. স্টক লট, গাইড, ইউজড ক্লথ সব মিলে মিশায় ঢুকাইছে এর মধ্যে। অর্থাৎ আপনারা কি দেখলেন? ডান সাইডে অথবা পিছনে সব হচ্ছে স্টক লট অথবা লোকাল, আর এটা হচ্ছে গাইডের জ্যাকেট। এই গাইডের দোকানটাই টোটাল স্টক লট মার্কেটটাকে বসায় দিছে, কারণ তার যে প্রাইস, ওই প্রাইসে স্টক লটের দোকানদার তো মাল বেচতে পারবে না। এবং ওইটার কারণে আপনার এই যে লোকাল কারখানার তৈরি কিছু স্টাইলিশ কিছু মাল, এগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
দেখেন এখানে কাস্টমারটাকে আর প্যাসেঞ্জারকে, চলাচল করা মানুষের অভাব নেই। দেখলে মনে হচ্ছে ওরে বাপরে বাপ, হাজার হাজার মানুষ। এখানে বোধহয় লক্ষ লক্ষ টাকা পজিশন দিয়ে ব্যবসা শুরু করলে বোধহয় অনেক কিছু হইতো। মানুষ তো শপিং করতেছে না, মানুষ ঘুরতেছে, ঠেলা খাচ্ছে আর চলাচল করতেছে ওই পাশের থেকে এই পাশে। এই কাপড়গুলো এই মার্কেটে এখান থেকে ওই মাথা পর্যন্ত যে কটা কাপড় পাওয়া যায়, কোনো কাপড়ই কোয়ালিটি সম্পন্ন না। সবগুলো কাপড়ই কেমন, এই কাপড়গুলো হচ্ছে আপনার চকচকে বডি, সেলাইয়ের কোনো মান নাই, কোনো কিছু নাই। চকচকে বডি, দেখতে সুন্দর, কিন্তু পরার সাথে সাথে খুলে যাবে, ছিঁড়ে যাবে, ফেটে যাবে, এরকম মানে চোখরোচক মালে ভরা ওইটুকুন জায়গা। আমরা জহুর হক হকার মার্কেটে ঢুকতেছি, নিউ মার্কেটের পাশেই। এখন হকার মার্কেটে, নিউ মার্কেটের পাশেই হকার মার্কেটে যদি এত মাল পাওয়া যায় কমের মধ্যে, নিউ মার্কেটে কাস্টমার কেন ঢুকবে? মানুষ কেন নিউ মার্কেটে ঢুকবে বলেন? কয়জনের হাতে মালামাল আছে দেখেন। মানুষের ধাক্কা চলা যাচ্ছে না, কিন্তু কারো হাতে শপিং ব্যাগটা কিছুই তেমন নাই। অর্থাৎ কেনাকাটা করার ক্যাপাসিটি মানুষের কমে গেছে। ঘুরবে ফিরবে, ফুচকা খাবে, লাস্টে রাস্তার পাশের তো হকারের তো একটা মাল নিয়ে চলে যাবে। তাহলে জহুর মার্কেট এই আর কি। এবং এই মার্কেটের একটা বড় উপজীব্য হচ্ছে লোকাল কোট প্যান্ট আর হচ্ছে আপনার গাইড। এই মার্কেটেরও মেইন কতগুলো দোকান সব গাইড দিয়ে চলে, ঠিক আছে। আগে গাইডের চট, এই যে এখনো দেখেন যে গাইডের চট দেখা যায়, হ্যাঁ। তো এখানে এরা সবকিছু মিশায় ফেলে। আর লোকাল কারখানা কিছু মাল এই যে উপরে বিভিন্ন ফ্যাক্টরি আছে, সেই সব জায়গায় বানায়। ওই যে উপরে সব স্টক লটের মাল, গাইডের মাল দিয়ে দিয়ে সাজানো। আর হচ্ছে আপনার এখানে আপনার ওই দেখেন একটা গাইড ঢুকে গেছে, হ্যাঁ। তো এখানে সব 12 ভাজাল করে তারপরে মাল বানানো এবং ডিসপ্লে করে। এবং এখানে ওই নিউ মার্কেটের থেকে রেট অর্ধেক। নিউ মার্কেটে যদি 3500 টাকা দাম হয়, ওই কাপড়টাই এখানে গেছে 1800 টাকা। তাহলে মানুষ নিউ মার্কেটে ঢুকবে কেন বলেন আমাকে? কেন ঢুকবে? তাহলে এই যে পলিসিগুলোর মাধ্যমে একটা মার্কেট আর একটা মার্কেটকে বসায় দেয়, এবং আপনি যে ইনভেস্ট করবেন, এই ইনভেস্টমেন্টটা কোন পলিসিতে করবেন, সে পলিসিটা যদি না বুঝতে পারেন তাহলে বড় ধরনের প্রবলেম। আপনার কাছে মনে হতে পারে নিউ মার্কেট একটা দোকান 1 কোটি টাকা হলে নেওয়া যাবে, এরপরে আর 20 লাখ টাকা 50 লাখ টাকার মাল উঠেলে ইনশাল্লাহ ভালো চলবে, চট্টগ্রামে মানুষের অভাব নাই। কিন্তু ওইখানে 1 কোটি টাকা দিয়ে একটা দোকান না নিয়ে এখানে যদি 2টা দোকান নেন, এখানে আপনার ব্যবসাটা বেশি চলবে। কারণ যত মধ্যবিত্ত আছে, ইভেন উচ্চবিত্তরা সব এখান থেকেই শপিং করতেছে, কারণ কমের মধ্যে পাচ্ছে, গেট আপটা মোটামুটি কাছাকাছি আছে। আর সামান্য কিছু উচ্চবিত্ত আরো নামি দামি মার্কেট, যেমন মিমি সুপার মার্কেট, তারপরে আছে আপনার বালি আর্কেড, তারপরে সানমার, ওখানে কিছু ব্র্যান্ডের মার্কেট আছে। ওইসব জায়গা থেকে দেখানোর জন্য মাল কিনতেছে যে আমি অমুক ব্র্যান্ডের কাপড় পরেছি। এখন চট্টগ্রামে আমি আপনার আগে একটা ভিডিও করে দিয়েছিলাম যে চট্টগ্রামে সানমার যে মার্কেট, ওখানে যে যতগুলো ব্র্যান্ড আছে তাদের কাপড়ের সেলাইয়ের মান, কাপড়ের ফেব্রিক্সের মান, সেগুলো কতটা থার্ড ক্লাস অথবা কেমন অথবা ফার্স্ট ক্লাস, সেগুলো আমি আপনাদের ভিডিও করে দেখাই দিচ্ছিলাম। তাহলে যারা গুণগত মানটা জানে তারা কিন্তু ওখান থেকে না কিনে অর্ধেক দামে এখান থেকে মালটা কিনে নেবে। তাহলে যে গুণগত মান চিন্তা করে কাপড় কিনতেছে, বেবি বয়েজ গার্লস আইটেম, বয়েজ গার্লস জ্যাকেট,
এগুলো সব বেবি সুইট, লোকাল হোশিয়ারি। সবগুলো ব্র্যান্ড, একটা হোয়াটসঅ্যাপ ব্র্যান্ড। এগুলো সব হোশিয়ারি। আর আগে যত জ্যাকেট ট্যাকেট দেখছেন এগুলো সব গার্মেন্টস, এগুলো সব গাইড হলো স্টক লট। একটা লোকাল কারখানা অথবা এক্সপোর্ট কারখানা নিজেরা বাঁচার জন্য মালটা তৈরি করছে। লোকাল কারখানা পলিস্টার ফেব্রিক্স দিয়ে এরকম মাল বানায় রাখতেছে, যেটা এই বিভিন্ন রকম অ্যাক্সেসরিজের কারণে মালটা দেখতে বিদেশি বিদেশি মনে হচ্ছে, অথবা এক্সপোর্ট মনে হচ্ছে, অথবা প্রচন্ড চোখরোচক লাগতেছে, কিন্তু মালগুলো সেলাই থেকে শুরু করে কোনোটাতে কোনো কোয়ালিটি নাই। দেখেন তাহলে থেকে এই যে এটা যেমন গাইটের মালে ভরা, এটা পুরোটা গেট। এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা খুব সম্ভবত। তাহলে এখানে কিন্তু লেন কিন্তু দুইটা, এদিকে সবই বাকি সব জ্যাকেট ট্যাকেট এইসব আইটেম। আর এরপরে দেখাই দিই ভিতরের দিকের থেকে একটা গলি ঢুকি। হ্যালো গাইস, গায়লুদের পাঞ্জাবি, তারপরে বিভিন্ন রকমের পাঞ্জাবি একদম জিরো কোয়ালিটি, তারপরে বাংলা কোট। তো এই সাইডটা হচ্ছে কোট, তারপরে কম্বল টম্বল এই সাইডটা, আর ওই সাইডটা হচ্ছে জ্যাকেট, ছেলেদের মেয়েদের আইটেম। তো আর শুরুতে হচ্ছে বাচ্চাদের আইটেম। এই কারখানাগুলো অ্যাকচুয়ালি উপরে আশপাশে। সুন্দর একটা কোটি জ্যাকেট দেখালাম আপনাদের, আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে। ওটা চায়না থেকে ইম্পোর্ট করা। রিয়াজউদ্দিন বাজারের একজন ইম্পোর্টার আছে, নামটা আর আপনাদের বললাম না। ওই ইম্পোর্টার ইম্পোর্ট করে নিয়ে আসে, ওর কাছ থেকে মাল এনে এখানে দোকানে উঠাই দিচ্ছে মালগুলা। এখানে লোকাল বলেন, গাইড বলেন, স্টক লট সব মিলেমিশে একাকার। তাহলে এই মার্কেটে কেনাকাটার জন্য দোকানে দোকানে মোটামুটি মানুষ পাচ্ছেন। হচ্ছে ফেব্রিক্স ঢুকতেছে, উপরে লোকাল কারখানা আছে, সেই কারখানায় বডি তৈরি হচ্ছে, আবার এই নিচের দোকানে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখানের
অনেক মালামাল এখানেই তৈরি হয়, এখানেই বিক্রি হয়। এই যে উপরতলাগুলো দেখেন না, ওই যে উপরতলাগুলো সব কারখানা। হ্যাঁ, সব কারখানা, বাংলা কারখানা। ছোট ছোট বাচ্চাদের দিয়েও মাল বানানো হয়, যার কারণে এখানে এরকম প্রচুর পরিমাণ প্যান্ট, তারপরে আপনার এই কোট, তারপরে এইসব জিনিসপত্র, তারপরে এরকম কম্বল, এগুলো উপরেই তৈরি করা হয়, নিচেই বিক্রি করা হয়। সবই হোশিয়ারি এবং স্টক লটে ভরা। তো ঢুকার পথে এত মোটরসাইকেল দেখলে মনে হবে যে ওরে বাপরে বাপ, এবার কি জনপ্রিয় মার্কেট। অ্যাকচুয়ালি জনপ্রিয় মার্কেট, এবং এখানে কোনো কাপড়ে কোনো সেলাই কোনো কোয়ালিটি পাবেন না। এগুলো হচ্ছে খালি একটা স্টাইল দাঁড় করা দিয়ে, লোকাল ফ্যাক্টরি কিনে, ফেব্রিক্স কিনে একটা স্টাইল দাঁড় করা দিয়ে, ওই উপরে যত কারখানা আছে বাংলা কারখানা, বাংলা কারখানাতে বড়ি দাঁড় করা করে, নিচের দোকানের লেখা এবং এক্সপোর্টের একটা লেভেল দেওয়া। হ্যাঁ, কি হচ্ছে, মালটা বোধহয় এক্সপোর্টের, কিন্তু মালটা কিন্তু প্রোডাকশন এই মার্কেটের উপরেই। আবার এই মাথাটা হচ্ছে লাল দিঘির মোড়। হ্যাঁ, ওই যে সামনে লাল দিঘি, দিনের বেলা হলে বুঝতে পারতেন। এইটার অপোজিটে আবার আর একটা, এটা হচ্ছে পৌর জহুর হকার মার্কেট। অর্থাৎ হকারদের মার্কেটের অপোজিটে আরো এক হকার আছে। হকার মার্কেটের থেকে হকার বেড়ে বাইরে চলে আসছে, আর ওই পুরানো হকাররাই আধুনিক হকার হিসেবে ভিতরে আছে। আর এই হচ্ছে অরিজিনাল সেই হকার মার্কেটের সেই হকাররা, যেখানে একটা কাপড়ের দাম দেখেন। এই জিন্সের প্যান্ট কত করে ভাইডি? এক্সপোর্ট 100%। কত করে জিন্সের প্যান্ট? হ্যাঁ, 120 টাকা করে জিন্সের প্যান্ট। আচ্ছা, এবার বুঝুন হকার মার্কেটের মজাটা কোথায়। ভাই হুডি জ্যাকেট কত করে? 300। একশো, 200, 300, এখানে সব হচ্ছে স্টক লট। ঠিক আছে, লোকাল কারখানার স্টক লট প্লাস হচ্ছে আপনার এক্সপোর্টের স্টক লটের জেনুইন প্রাইসটা হচ্ছে এখানে। ওকে, এটা হচ্ছে মহল শপিং কমপ্লেক্স। এটা এত মানুষ ওঠানামা করছে, বেসিক্যালি উপরে কোচিং সেন্টার টেন্টার আছে, এর অর্থ এরা কাস্টমার না। এখানে হোলসেল মার্কেট আছে, আর কেউ কিছু কিছু দোকান সামান্য কিছু খুচরা বিক্রি করে। এই হোলসেলের মালগুলোই বিভিন্ন মার্কেটে আশপাশে যাচ্ছে। ঠিক আছে, আর এই গলির মধ্যে আপনারা স্টক লটের যে জেনুইন দামটা, এই দামটা শুনে বুঝতে পারলেন যে যদি কোনো আইটেম 50 পিস 100 পিস ভালো কোয়ান্টিটিতে এখানে আসে, তো ওই ব্যবসায়ীরা এখান থেকে ওই টোটাল স্টকটা নিয়ে ওই জহুর মার্কেটের মধ্যে দোকানে উঠায় দেয় মালটা। তাদের ওই বিভিন্ন গার্মেন্টসও যাওয়া লাগে না, এখান থেকেও মাল কালেক্ট করতে পারে। হ্যাঁ, কারণ এখানে আনকমন সুন্দর সুন্দর মাল মাঝে মধ্যে চলে আসে। যেহেতু এরা হচ্ছে রুট লেভেলে স্টক লটে ব্যবসা করে, এবং এদের একজন মাতব্বর আছে অথবা জমিদার আছে, সে ওই গার্মেন্টসের সাথে ইয়ে করে হাত করে মাল নামায়, এদের দিয়ে বিক্রি করায়। তো আসেন তাহলে, এটা হচ্ছে মহল শপিং কমপ্লেক্স। এখন শপিং কমপ্লেক্সে এখানে যেহেতু হোলসেল মার্কেট, স্টক লট মার্কেট এবং খুচরা মার্কেটও, এর মধ্যে কিছু দোকানদার খুচরাও বিক্রি করছে, সো এখানে রেট অনেক কম, যার কারণে এখান থেকে অনেকে কাপড় সংগ্রহ করে। এটা মহল শপিং কমপ্লেক্স, এটা হচ্ছে লালদিঘি পশ্চিম পাড়। ঠিক আছে, তো এখানেও কিন্তু কাস্টমার তারপরে দেখেন কম, কিন্তু কাস্টমার দেখেন কোথায়, স্টক লটের এই জায়গাটা স্টক লটের জায়গা। হ্যাঁ, বাচ্চাদের যত স্টক লট প্লাস যত হোশিয়ারি মাল, হোশিয়ারি প্লাস স্টক লট, সবই স্টক লট, খুব কমের মধ্যে পাওয়া যায়। ভাই জ্যাকেটটার দাম কত ভাইয়া? হ্যাঁ, 120 টাকা। আর এই প্যান্টগুলো কত করে?
120 টাকা করে। তাহলে আপনার বাদামতলিতে বানানো অসংখ্য লোকাল কারখানার মাল প্লাস গার্মেন্টসের, এটা যেমন এক্সপোর্টের জ্যাকেট বাচ্চাদের স্লিভলেস। ভাই জ্যাকেটগুলো কত দাম? 50 টাকা করে। 50 টাকা করে এক্সপোর্টেড জিন্সের জ্যাকেট, হাতা কাটা কোটি জ্যাকেট। তাহলে মানুষ কেন শপিং মলে ঢুকবে বলেন? প্রশ্নটার উত্তর দেন। তাহলে শপিং মলের সামনেই যদি এই পরিমাণ যদি আপনার স্টক লট নিয়ে বসে থাকে, তাহলে শপিং কমপ্লেক্স চলবে কেমনে? সব গাইটের মাল দিয়ে ভরা। তাহলে আমি আছি এখন লালদিঘির পশ্চিম পাড়ে। এবার আসেন বন্ধুরা, সামারি কথা বলি, যে হয়তোবা ভিডিওটা দেখে অনেক হকার আমার উপরে কষ্ট পেতে পারেন, অথবা হোলসেল মার্কেটের ব্যবসায়ী কষ্ট পেতে পারেন, ভুল বুঝতে পারেন। সামারিটা বুঝাই দিই যে ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কি বুঝাইলাম। সেটা হলে আমাদের দেশে ব্যবসায়ী যে পলিসিতে বাঁচে, সেই পলিসিটা অ্যাপ্লাই করার মতো কোনো প্রতিষ্ঠান, আইন, বিচার কেউ নাই। যার কারণে সবাই মুখ থুবড়ে এক জায়গায় একজন আর একজনের কম্পিটিশন, এবং কাস্টমার ভালো মালটা না ধরে খারাপ মালটা ধরতেছে। আর কাস্টমার যখন খারাপ মালটা কমের মধ্যে পেয়ে যাচ্ছে, সে কোয়ালিটির দিকে দেখতেছে না, সে দেখতেছে এটা পরে আমার মোটামুটি ঠেক দিতে পারবো কিনা। কারণ দেশের মানুষের প্রচুর আর্থিক সমস্যা আছে। তখন এই গাইটের ব্যবসাটা চরম পর্যায়ে চলে যাচ্ছে, এবং অন্যান্য ব্যবসায়ীরা যারা কষ্ট করে মাল বানায় অথবা সংগ্রহ করে বসতেছে, যাতে ফুটপাতে বসুক অথবা শোরুমে বসুক, তারা মাসি মারতেছে। ভাই গাছের জিন্সের প্যান্টগুলো কত করে ভাই? এগুলো কেমন দাম বয়স? 250 টাকা এক্সপোর্টের, 100% এক্সপোর্ট। শোরুমে গেলে এই প্যান্টটার দাম 600 টাকা। তো মানুষ পাশেই শোরুম, ওই শোরুমে কেন ঢুকবে? এখান থেকে 250 টাকা দিয়ে মালটা কিনে নিয়ে যাবে। তাহলে আমি বুঝাই দিতে পারছি ঘটনাটা। ব্যাক টু সাইড দিন কাইন্ডলি, ব্যাক টু সাইড দিন। তাহলে এই হলো বাস্তবতা। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ, কাপড়ের ব্যবসায়ীদের বাঁচাবেন কেমনে? প্রতিটা শহরের সীমানার চারপাশে এবং শহরের স্পেসিফিক কোনো পয়েন্টে এরিয়াটা ভাগ করে হকারদের বসার ব্যবস্থা করে দেন, ফুটপাত দখল মুক্ত করেন। নাম্বার 2, শপিং মলের চারপাশে হোলসেল অথবা স্টক লট অথবা হুঁশিয়ারি অথবা গাইডের ব্যবসা বন্ধ করেন, যেন শোরুম মালিকরা বেঁচে থাকে। যারা গাইড বিক্রি করে তাদের জন্য আলাদা জায়গা করে দেন দূরে, মিনিমাম 50 টাকা 100 টাকা খরচ করে ওইখানে যাইতে হবে, এরকম রাস্তা করে দেন। গাইড এবং হকার তাদের এই ব্যবস্থা করে দেন। আর যারা শোরুম তাদের এরকম আলাদা করে দেন, যারা হুঁশিয়ারি তাদের আলাদা করে দেন। এবং যে ব্যবসায়ী যে মাল বিক্রি করবে সেই ব্যবসায়ী সেই ব্যবসার দোকানের উপরে তাকে একটা মার্কিং করে দেন, যেমন 1 স্টার মানে কি হুঁশিয়ারি অথবা গাইড। মনে করেন গাইড 1 স্টার, যারা হুঁশিয়ারি অথবা লোকাল কারখানার মাল বিক্রি করে তার উপরে, যেমন হোটেলগুলোতে 1 স্টার 2 স্টার 3 স্টার 5 স্টার 7 স্টার থাকে, এভাবে করে দেন যেন কাস্টমার বুঝে যে এইখানে গেলে আমি এই কোয়ালিটির মাল পাচ্ছি। কারণ যখন একজন দোকান মালিক 100 টাকায় কেনা মাল যমুনা ফিউচার পার্কে 3000 টাকায় বিক্রি করতেছে, তখন এইটা অবশ্যই কাস্টমারকে ঠকানোর পলিসি, এবং এটা কিন্তু অপরাধ ক্যাটাগরিতে চলে যায় যে আপনি এত প্রফিট জেনারেট করতে পারবেন না। আর বাংলাদেশে একটা উকিল ধরে উকিলে টাকা দিলে যত কোটি টাকায় ট্যাক্স ফাঁকি দেন না কেন, সেটা মাফ হয়ে যায়। আপনারা দেখছেন না, এক একজন এমপি 9 লাখ টাকা সম্পদ দেখায় মুখ দিয়ে কথা বলতে বলতে মনে করেন যে দেশটারে তামা তামা বানায় ফেলাইছে, ভাইরাল বানায় ফেলাইছে, ফেসবুক বানায় ফেলাইছে।
ও পাশে সম্পদের হিসাব দেখাইছে কত 9 লাখ টাকা। তো 9 লাখ টাকার মালিক এমপি নির্বাচন করে, এইটা এর তো জাউরামি, আর এর থেকে মনে করেন বাটপারি আর হইতে পারে না। তার জন্মই যার এরকম বাটপারি হিসাবে, সে তো পানিশড হবেই। আর এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিচার, কথা বুঝতে পারছেন? ওই শ্বশুর এমপি অমুক তমুক কোনো কিছুতে কুল খাবে না, কারণ উপর একজন সৃষ্টিকর্তা আছে যে বিচার করতে জানে। একজন উকিল, একজন ব্যারিস্টার কেমনে ট্যাক্স ফাঁকি দিতে পারে আর কম সম্পদ দেখাইতে পারে, এইটা সাধারণ মানুষ অন্তত বুঝে। ওই মাননীয় বিজ্ঞ আদালত বুঝুক আর না বুঝুক, সাধারণ মানুষ এটা বুঝে। তো সাধারণ মানুষ যখন বুঝে, আর সাধারণ মানুষ যখন এটাকে বুঝার পরে পল্টি দিয়ে ফেলে যে হারামজাদা তুই এত কথা কইস, অমুক করিস তমুক করিস, তো ওই ক্ষমতা আসার জন্য 5 আটা ক্ষমতা আর এই সাজায় মিথ্যা কথা বলা ক্ষমতা, তাহলে তোর একটা গাঢ় ধাক্কা দিয়ে তোমার লাথি মেরে নামায় দিব। সাধারণ মানুষ নামায় দিচ্ছে, টিকে থাকতে পারবেন না। তাহলে সাধারণ মানুষকে ম্যাচিউর করার জন্য আমি খান জোবায়েদ হোসেন কিন্তু মাঠে কাজ করি। এবং আপনারা লক্ষ্য করে দেখছেন আমার ভিডিওর অ্যাটিচিউড, ভিডিওর কন্টেন্ট, ভিডিওর মোটিভ যতটা র এবং ন্যাচারাল, এখান থেকে বর্তমানে অসংখ্য ব্যক্তিরাও এরকম র কথাবার্তা বলতেছে। আর যদি নাও বলতে পারে, অন্তত আমার ভিডিও থেকে দেখে দেখে সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন যেভাবে তাদের মাইন্ড চেঞ্জ হচ্ছে, তারা যেভাবে ইন্টেলেকচুয়াল হচ্ছে, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং বোঝার মতো ক্যাপাসিটি তাদের তৈরি হচ্ছে। তো তারা সব সেক্টরে, রাজনীতি থেকে শুরু করে সব সেক্টরে এই জোবায়েদ ভাইয়ের যে ন্যাচারাল ভাষা, যে ন্যাচারাল চিন্তা ভাবনা, যে র চিন্তা ভাবনা, সাধারণ মানুষ এরকম র হয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষকে আর বোকা বানানোর সুযোগ নাই, ঠকানোর সুযোগ নাই। এই যুগটা জোবায়েদ ভাই হোক, হতে পারে কাপড়ের ব্যবসা, বাট এই কাপড়ের ব্যবসার সাথে সাথেও সাধারণ মানুষকে জোবায়েদ ভাই তৈরি করে দিচ্ছে। এটা এমন না ওই এমপি হওয়ার জন্য 9 লাখ টাকা সম্পদের মালিক এমপি হওয়ার জন্য। জোবায়েদ ভাইয়ের জমি জমা থেকে শুরু করে, ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে, অর্নামেন্টস থেকে শুরু করে, তারপরে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে, বাংলাদেশে কোন বাপের বেটা আছে খুঁজে দেখেন কি আছে, লজ্জা পেয়ে যাবেন। যে কয়টা টাকা খরচ করবেন এইগুলো গবেষণা করার জন্য, লাস্টে চিন্তা করবেন খালি যে মানুষটা বেঁচে আছে কেমনে। যমুনা ফিউচার পার্কে বসুন্ধরায় 3000 টাকায় বেচেও ব্যবসা বাঁচাইতে পারতেছে না। তো আমরা 130 টাকায় মাল কিনে 150 টাকায় বেচে আমরা যে খুব ভালো আছি তা না। তো যার কারণে টাকার অভাব সবসময় থাকে। দেখা যায় কোনো পাওনাদারে এক মাসের জায়গায় 6 মাস লাগে টাকা শোধ করতে। অনেক সময় দেখা যায় এমন একটা ইমার্জেন্সি চলে আসছে, একটা ওয়ার্ডের টাকা ভেঙে খেয়ে ফেলি নাই, আর একজন পাওনারকে দিয়ে অন্তত তাকে ঠেক দিছি। তো ব্যালেন্স করে চলতে জানটা বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশে ব্যবসার যে অবস্থা, অসংখ্য হাজার কোটি টাকার ব্যবসায়ী পথে বসে গেছে। হাজার কোটি টাকার গার্মেন্টসের মালিক রাতের অন্ধকারে গার্মেন্টস বেচে বিদেশ পরিবার নিয়ে পলায় চলে গেছে। এটাই বাস্তবতা। তো তার মধ্যে আজকে পর্যন্ত যেই একটু ভাত না খেয়ে হলে পানি খেয়ে যে রাস্তার মধ্যে দাঁড়ায় আছি সশরীরে, এইটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আপনাদের একটা কথা বলবো, আপনারা যারা সাধারণ জনগণ আছেন, ব্যবসায়ী সমিতি আছেন, ব্যবসায়ী আছেন, আপনারা সবার আগে আপনাদের সমিতিকে প্রেসার দিবেন যে আমরা যে ব্যবসা করব, কাস্টমার যে আসবে, সেই যে একটা পরিবেশ, এই পরিবেশটা কই। এই পরিবেশ যদি দিতে না পারেন তাহলে আসেন আপনাদের মতো সমিতিরে কন্ডম ছাড়া লাগাই দিই, কারণ এই বালের সমিতি কোনো কামে আসবে না। আগে আমাকে কোটি টাকা ইনভেস্ট করছি, আমার এখানে যাতে কাস্টমার আসে এই মার্কেটটার মধ্যে, আমাকে সে ব্যবস্থা দিতে হবে। এবং আমরা শোরুমে যে মালটা বিক্রি করি, এখানে শোরুমে স্ট্যান্ডার্ডের মানুষ যেন আসে, সেটা ইনশিওর করতে হবে। যারা নিম্ন মধ্যবিত্ত তারা গাইডের মাল কিনবে, হুঁশিয়ারি মাল কিনবে, তাদের জন্য আলাদা সেক্টর, শহরের অন্য মাথায়। সব গ্যাদারিং এক জায়গায় করে রাস্তায় জ্যাম বাঁধায় মানুষের প্রতিদিন 2 ঘন্টা করে যদি নষ্ট করেন একটা মানুষের, তার জীবনে 30টা বছরে কত ঘন্টা সময় নষ্ট করলেন? কে করলো? সিটি কর্পোরেশন, সরকার, আইন ও বিচারক। আপনারা প্রতিটা মানুষের জীবনে যে উন্নতি করবে, 2 ঘন্টায় তো আপনারা রাস্তার মধ্যে খেয়ে ফেলে দিলেন। এর মধ্যে তাহলে সে উন্নতিটা করবে কেমন? আর উন্নতি যদি করতে না পারে, তা আপনি সিটি কর্পোরেশনের বিল কেন নিবেন? আপনি তো নাগরিক জীবনই উপহার দিচ্ছেন না, নিরাপত্তা দিচ্ছেন না, তা আপনি কেন সিটি কর্পোরেশনের বিল আমার কাছ থেকে নিবেন বলেন? তো প্রতিটা সেক্টরে আপনাদের সবাইকে ঘুরে দাঁড়াইতে হবে যেন
এই রাষ্ট্রে বসবাস করে সুইজারল্যান্ডের মতো অথবা উন্নত অন্য কোনো রাষ্ট্রের মতো শান্তিটা পান। কারণ আপনি টাকা দিবেন, সরকার আপনাকে দিবে না, রাষ্ট্র আপনাকে সেই ফ্যাসিলিটিস দিবে না, এটা হতে পারে না। ভোক্তা অধিকার অনেক পরের কথা, আগে হচ্ছে সবার আগে একটা রাষ্ট্র জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে তার কাকে দরকার হবে, একটা রাষ্ট্রের নাগরিককে দরকার হবে। তা নাগরিককে যখন দরকার হবে তখন নাগরিক অধিকার সবার আগে। এরপরে এই নাগরিকরা যখন কোনো কাজ করবে তখন রাষ্ট্রকে ট্যাক্স দিবে, রাষ্ট্র বেঁচে থাকবে, রাষ্ট্র তার উন্নয়ন সম্পাদন করবে। অর্থাৎ প্রথম হচ্ছে নাগরিক অধিকার, এরপর হচ্ছে ব্যবসায়িক অধিকার, তারপরে হচ্ছে ভোক্তা অধিকার। তা আপনারা ভোক্তা অধিকারকে যে বলবেন যে আপনার 3টা ধারা থাকা কথা, গোড়া ডিঙায় তো ঘাস খাওয়া যায় না, আপনারা তো গোড়া ডিঙায় ঘাস খাচ্ছেন। আপনি আগে আমাকে নাগরিক অধিকার দেন, তারপরে ব্যবসায়িক অধিকার দেন, তারপরে আপনার ভোক্তা অধিকার নিয়ে আমার কাছে আসেন। আর আপনার ভোক্তা অধিকারের জীবনে কোনোদিন দেখাইছেন যে একজন সাধারণ মানুষ একজন ব্যবসায়ীকে কি করছে? অযথা খুঁতখুতানি করে হয়রানি শিকার করছে, মানহানি করছে, সময় নষ্ট করছে, ব্যবসার সিজনে ডিস্টার্ব করছে, তার এত টাকা ক্ষতিপূরণ হয়েছে। ওই যে নাগরিক অথবা ওই যে ব্যক্তি একটা ব্যবসা মালিককে অপমানিত করলো, ক্ষতিগ্রস্ত করলো, আর্থিক এবং মানসিক, এবং যে ক্ষতিগ্রস্ত করলো, এটা কয় কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন এই ব্যবসায়ী বর্তমান রাষ্ট্রে যে ডিসিপ্লিন দিচ্ছেন সেই ডিসিপ্লিনের মধ্যে এটা করতে বাধ্য হচ্ছে। তাহলে এই যে ভোক্তা, সে নাগরিক অধিকার পাচ্ছে না বলে সরকারের নামে মামলা করে নাই, রাষ্ট্রীয় অধিকার পাচ্ছে না বলে সরকারের নামে মামলা করে নাই, কিন্তু কোনো কিছু না পেয়ে যখন একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে, সে ব্যবসায়ীর কাছে আপনার ভোক্তা অধিকারের মামলা করছে, তাহলে এই নাগরিক যদি কিনা তাকে ওরকম ইচ্ছাকৃত কোনো ঠকানো না হয়, তাহলে সে তো ওই মামলায় হেরে গেল। এবার তাকে কত কোটি টাকা অথবা কত লক্ষ টাকা ড্যামারেজ তাকে দিতেই হবে। সেটা এখন একটা অপারেশনে যে আপনারা কি দেখাইতে পারছেন যে এই ব্যবসায়ীর নামে অযথা হয়রানিমূলক এটা করার জন্য এবং মানহানি করার জন্য 1 কোটি টাকা ড্যামারেজ অথবা 20 লাখ টাকা ড্যামারেজ দেখাইতে পারছেন? এখন ওই 3-4 বছরে, প্রতি বছরে আপনার এ পর্যন্ত 2700 কতগুলো যেন আপনাদের অভিযান, প্রতি অভিযানে গড়ে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আপনাদের মার্কেট থেকে উত্তোলনের টার্গেট। ভোক্তা অধিকারের ওয়েবসাইটে ঢুকে দেখেন। এবং এইটা আসতেছে কার কাছ থেকে? ব্যবসায়ীর কাছ থেকে। একটা আবেদনকারী সে যদি ভুয়া হয় তাহলে বলছেন ব্যবসায়ীকে যে আপনার মিউচুয়াল করে নেন, কিন্তু ওই ভুয়া আবেদনকারীর কারণে অথবা ক্ষতিগ্রস্ত করা, মানহানি করা আবেদনকারীর কারণে ব্যবসায়ীর যে ক্ষতিটা হলো, এই ক্ষতিপূরণ কি কোনোদিন ব্যবসায়ীর কাছ থেকে উঠায় নিছেন? তাহলে আপনারা জানেন যে ব্যবসায়ীর কাছে টাকা আছে, তাহলে ব্যবসায়ীকে যদি আটকানো যায়, দুপ করে সে তার মান বাঁচানোর জন্য অন্তত 50,000, 1 লাখ করে দিয়ে দিবে। তো আপনারা ভোক্তা অধিকারের নামে ব্যবসায়ীর পেটে লাথি মারার জন্য আপনারা অভিযান করেন, আর যেখানে লাস্টে পেরে ওঠেন না সেখানে মিউচুয়াল করে ফেলেন। যেমন ঢাকা চক বাজারে মিউচুয়াল করে ফেলছেন, সবাই দেখছে। রোজার সময় সারা রোজায় সব জায়গায় যে আপনারা মামলা করেন, আর ঈদের আগে মাইকিং করেন যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির মধ্যে। কেন বসুন্ধরাতে কি ওই বিশাল বড় হ্যাডাম থাকে যার ওইখানে টাচ করতে গেলে শেখ হাসিনা নিজে পর্যন্ত ফোন দিবে? তা আপনারা 5টা ভোক্তা অধিকারী কেন করেন বলতে পারেন? তো রাষ্ট্রের প্রতিটা জায়গায় প্রতিটা মানুষ হারাম হয়ে গেছেন, স্পেশালি সরকারি চাকরিজীবীরা। রাষ্ট্র এখন বলতেছে আপনারা যারা ভুয়া সার্টিফিকেটের ম্যাজিস্ট্রেট আছেন, পুলিশ অফিসার আছেন, ওসি আছেন, ডিসি আছেন, এসপি আছেন, আপনারা ধরা পড়বেন ওই যে সার্টিফিকেটের কাহিনী। এই কারণে আপনারা সরকারকে খেয়ে ফেলছেন যেন আপনাদের আর নাড়ানো না হয়, আপনাদের যেন সম্মান না যায়, আপনাদের যেন চাকরি না যায়, আপনাদের যেন সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়। যার কারণে এই সরকার সরায় দিয়ে জনগণের মন থেকে এটাকে আপনি আড়াল করে ফেলছেন। তাহলে দেখেন, আপনারা যারা সরকারি চাকরি করেন, আপনারা রাষ্ট্রের সবচেয়ে নেমোখারাম বেঈমান 99% মানুষ। ঘুষ বাণিজ্য থেকে শুরু করে কোনটা আপনারা করেন না। তো সাধারণ মানুষ আপনাদের যার সন্তান অথবা ওই মেরে ঝুলায় রাখবে না কেন? যে আমার টাকায় তোমার বেতন হয়, আর তুমি টাকা দিয়ে ঘুষ দিয়ে নন কোয়ালিফাইড একজন মানুষ এত টপ লেভেলে বসে আছো, যার কারণে রাষ্ট্রের এই অবস্থা। কেমন অবস্থা? সড়ক আইন বানাইছো,
কই সারা বাংলাদেশে বাচ্চাদের প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয় যে বাবা তুমি কতভাবে রাস্তা পার হতে গেলে কতভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে? শিক্ষা দেন না তো। শুধু 50 টাকার হেলমেটের মামলা 2500 টাকা করে ফেলছেন, সেখানে 60% পুলিশ পাচ্ছে। মামলা আর মামলা। ওই রাস্তার ডিসিপ্লিন কোনো কিছু, এটা আমি তো রাস্তার পরে দাঁড়ায় আছি, দেখেন তো রাস্তার 3 ভাগের 2 ভাগই দখলে। আর এগুলোর কারণে রাস্তায় ময়লা আবর্জনা, একটা মোটরসাইকেল স্লিপ কাটে, কত কিছু হয়। দেখেন আপনার আইনের লোকরাই, পুলিশের কারণে এরা বসতে পারতেছে, আবার এদের বসায় পুলিশ এখান থেকে কামাই করতেছে, আবার একটু ডাইনের থেকে বাইরে হলে পুলিশ এসে মামলা করতেছে, আবার সরকারি গাড়িতে মামলা করতেছে না, অমুক সারের গাড়ি। ওই যে নিউ মার্কেটের সামনে দেখাই দিলাম। তাহলে মানুষ কেন পুলিশে মেরে রাস্তার পরে ঝুলা রাখবে না বলেন? কুত্তার মতো পুলিশের পরে মানুষ তো কম নির্যাতন করছে। আর এই সরকারি অফিসারগুলোর সার্টিফিকেট নিয়ে যদি টানাটানি করা হতো, ন্যাংটা হইতে একটা বাকি থাকতো না, যার কারণে সরকারকেই খেয়ে ফেলছে। আর এটাই বাস্তব, কারণ তাদের প্রতিটা সরকারি অফিসারকে জানে বাঁচতে হবে, মানে বাঁচতে হবে, এবং হারাম কামাই করে যে সম্পদটা বানাইছে সম্পদটাকে বাঁচাইতে হবে। আর এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা এই দাড়ি টুপি পরা বলেন, শিক্ষিত বলেন, বিসিএস বলেন, তারপরে ম্যাজিস্ট্রেট বলেন, কত কিছু। আর একটা ম্যাজিস্ট্রেট এক জায়গায় রেট দিতে যায়, আর 10টা দোকানের লোক পাঠায় দেয়, ম্যাজিস্ট্রেট আসতেছে, আগে থেকে 50,000 করে দাও, তাহলে এই দোকানে ঢুকবে না, ভ্রাম্যমাণ আদালত। তো বাংলাদেশ আসলে কত নেমো খারামের জায়গা, কত শিয়াল কুত্তার জায়গা, কত জারজের জায়গা, কত বেইমানের জায়গা। আর এত বেইমানের মধ্যে ব্যবসা করে টিকে থাকা এত সহজ না। তো আপনারা যখন একটা ব্যবসায়ীকে বেইমান বলবেন, সিটার বলবেন, বাটপার বলবেন, আগে চিন্তা করবেন যে সে কত যুদ্ধ করে টিকে আছে, আর সে আরো 10টা মানুষকে কর্মসংস্থান দিচ্ছে। আর আপনি হচ্ছে রাষ্ট্রের মানুষ কামাই করে যেটা রাষ্ট্রকে দিচ্ছে সেখান থেকে চুষে খাচ্ছেন। তাহলে আপনার মতো সরকারি অফিসার একজন ব্যবসায়ীর একটা পায়ের একটা পশমেরও যোগ্য না। তা আপনাকে স্যার ডাকা লাগবে কেন? আপনাকে ম্যাডাম ডাকা লাগবে কেন? বরঞ্চ আপনি যদি চুরি করে, ওই এখন তো ওই যে থানা পুলিশও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু কমিশন খায়, যদি কোনোভাবে যদি ধরা পড়ে, তা আপনাকে তো লাথি মারতে মারতে রাস্তায় মনে করেন যে মেরে ফেলা দেওয়া উচিত, পাড়াইতে, যে রাষ্ট্রের নেমো খারাম, জনগণের নেমো খারাম। আর এইটাই বাস্তব। আর এই জিনিসগুলো সাধারণ মানুষ যখন জানবে, তাদের বিবেকে কাজ করবে, এবং তারা যখন এটার অ্যাকশন নেওয়া শুরু করবে, তখনই বাংলাদেশে বদলানো সম্ভব। তার আগে সম্ভব না। তার আগে বাংলাদেশ জীবনে কোনোদিন খালি নীতি বেচা গুগুই জন্ম নিবে, কিন্তু কোনোদিন বাংলাদেশ বদলাবে না। সাধারণ মানুষ যতক্ষণ না পর্যন্ত স্টেপ নিবে, প্রথমে সরকারি দপ্তরগুলোকে ঠিক করতে হবে, এরপরে বেসরকারি এবং পাবলিক। দেখেন রাস্তা করে দেখেন, ভালো করে দেখেন, 400 টাকা করে পুলিশের লাইনম্যানের ফি। দেখেন রাস্তা এখান থেকে শুরু, রাস্তা 3 ভাগের 2 ভাগ হচ্ছে এই পর্যন্ত দখলে, আর ওপাশে ওইটুকুন দখলে। তাই এইটুকুন জায়গা দিয়ে রাস্তায় মানুষ চলাচল করবে, জ্যাম পড়বে না, এটা পড়বেটা কি বলেন? আইনের লোক তো দাঁড়াই আছে, সমস্যাটা কোথায়? তাদের সামনেই তো সবকিছু হচ্ছে। দেখেন এই আইনের লোকের সামনেই অপরাধ চলতেছে, আইনের লোকের সামনেই এরকম জ্যাম চলতেছে, আইনের লোকের সামনে এভাবে অবৈধ পার্কিং চলতেছে। ওই আইনের লোক তো এখানে বসে বসে পিঠা খাচ্ছে, আইনের লোক বসে বসে পিঠা খাচ্ছে। কারণ গত 16 বছরে যত বাংলাদেশের উন্নয়ন প্রজেক্ট হয়েছে, সবই শেখ হাসিনা এই আইনের লোকরাই দিতে বাধ্য হয়েছে, জানে বেঁচে থাকার জন্য, বিডিআর যুদ্ধের পরে। তা আইনের লোক তো খাওয়ার মজা পেয়ে গেছে, তাতে সে পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, আর যেই হোক, কাউকে কোনো ছাড় নাই। কথা বলতে গেলে আগে প্রমাণ সহ তারপরে আসতে হবে, যুক্তিসঙ্গত প্রমাণ। ক্ষমতা খাটায় মানুষ অনেকভাবে ধ্বংস করতে পারবেন, ওইটার জন্য পানিশমেন্ট কিন্তু আপনার মাস্ট, পানিশমেন্ট আপনার হতেই হবে। তো আমরা এখন লালদিঘির পাড়ের থেকে চলে আসলাম আমার শ্যালকের সিনেমা হলের এখানে। এই জমিগুলো আমাদের পারিবারিক, তারপরে এইগুলো আমাদের পারিবারিক মানে আত্মীয় স্বজনদের, এটা আমার মেজ খালু শ্বশুরের।
ওগুলো মেজো খালু শ্বশুরের। তো এটা হচ্ছে সিনেমা প্যালেস মোড়। তো দেখেন এই যে কি অবস্থা। তাহলে আমরা অথবা আজকের এই ভিডিও দিয়ে আমি ঢাকাতে গেছিলাম মাত্র 4 ঘন্টার জন্য বোধহয়, হিউজ একটা না 6 ঘন্টা না 8 ঘন্টার জন্য ছিলাম বোধহয়। মানে সকালে নাস্তাটা করছি বোধহয় রাত 12টার দিকে 11টার দিকে, এমন একটা হুলস্থুল অবস্থা গেছে। এরপরে ওই রাতে আবার চট্টগ্রাম আসছি, এসে সারাটা দিন গোডাউনে গোডাউনে পরিশ্রম করলাম। এখন আবার এই প্রায় 1-1.5 ঘন্টার মতো হাঁটাহাঁটি করে আপনাদের কষ্ট হচ্ছে, তারপরে আপনাদের রিয়েল লাইফ শেখায় দিচ্ছি যে ব্যবসা কোথায় হয়, কেন হয়, ব্যবসা করার কি কি রাষ্ট্রীয় বাধা আছে, পরিবেশগত বাধা আছে, প্রশাসনগত বাধা আছে, এর মধ্যে আপনাকে কত যুদ্ধ করতে হবে টিকে থাকার জন্য, তারপরে হচ্ছে ব্যবসায় নামতে হবে। তা আপনারা যে খুঁতখুতানি করেন ভাইয়া এখানের এই সুতাটা আরেকটু, এই জায়গাটা আরেকটু কেন মোটা হলো না, এই কারণে মালটা চলছে না, এ মাল বেচে লাভ করতে পারবো না ভাইয়া, আমার তো সব লস হয়ে গেল। তখন হাসি লাগে, মনে হয় যে একটা হাফ লেডিস এসে ব্যবসা করতে। কথা বুঝতে পারছেন? মার্কেটে সব চলে, মার্কেটে ধার্মিক নারী চলে, সংসারী নারী চলে, বেয়াদব নারী চলে, বেশ্যাও চলে, সব নারী চলে। একটা নারীও বিয়ে ছাড়া থাকে না, জীবনে তার একবার না একবার বিয়ে হয়। তা কাপড়ও এমন একটা জিনিস, একটা না এক জায়গা না এক জায়গা, একটা না একটা কাস্টমারের কাছে তার বিক্রি হতেই হবে। কথা বুঝতে পারছেন? তাহলে পণ্য বিক্রি হতেই হবে, শুধুমাত্র বিক্রি করার যে পলিসি, এই পলিসি আপনাকে জানতে হবে। আর গাইডের ব্যবসাটা আমরা কেন করি এবং গাইড নিয়ে সাধারণ মানুষ, কত মানুষের আপনার পেট বাঁচে, জীবনে উন্নতি হয়, সেই জিনিসটা যখন বুঝতে পারছি তখনই এই গাইডটা নিয়ে ব্যবসা করি, যে সাধারণ মানুষ উপকৃত হোক। আমারও 2 টাকা থাকে, এমন না যে আমি একদম এখানে দাতা হাতেম তাই হয়ে গেছি। কারণ দাতা হাতেম তাই তার নিজের দাদার নিজে কামাই করে দান করে নাই, দাদারটা দান করছে, কারণ সে অপচয় করতো, এই কারণে দান করছে। ফাউরপুর নাম হয়ে গেছে দাতা হাতেম তাই। নিজে কামাই করে যদি দাতা হাতেম হইতো তাহলে ওই হাতেম তাইরে খুঁজে পাওয়া যাইতো না। কথা বুঝতে পারছেন? তো চকলেটের দাম মাত্র 10 টাকা, 10 টাকা। দেখেন এভাবে ঘুরে ঘুরে মাইকিং করে করে বুয়া চকলেট তাও কি হচ্ছে বিক্রি করে তার সংসার চলতেছে। হয়তোবা দেখবেন এই ছেলেটাই তার ভাইকে ঢাকা কলেজে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। অসংখ্য মানুষ এভাবে টিকে আছে এই পৃথিবীতে। আর আপনারা কি হয়েছে, কোটি টাকা ছাড়া হবে না, আইফোন ছাড়া ব্যবসা করতে পারবেন না, ল্যাপটপ আর একটু দামি ল্যাপটপ না হলে ব্যবসা করতে পারবেন না, দামি ডিএসএলআর ক্যামেরা না হলে ব্যবসা করে শান্তি পাবেন না, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। অর্থাৎ আপনাদের ব্রেনে কোনো ব্যবসা নাই, আপনাদের ব্রেনে ব্যবসা নামের ঢং আছে, এই ঢংটাকে ব্রেন থেকে দূর করে দেন। রিয়েল মার্কেট চট্টগ্রাম বিভাগীয় শহর, যেখানে বাণিজ্যিক শহর, প্রতিদিন জাহাজে থেকে মাল নামে ওঠে আর প্রতিদিন এখান থেকে বকশিস এবং বেতন যায়। অর্থাৎ এখানে মানুষের জীবনে কোনোদিন টাকার অভাব হবে না যতদিন চট্টগ্রাম পোর্টটা চালু থাকবে। তাহলে যেখানে মানুষের টাকার অভাব নাই সেইখানে মার্কেটে কি চলতেছে এইটা যদি দেখায় দিই, তাহলে অন্তত সারা বিশ্বের যে কোনো শহরে এই সিনারিটাই যদি ওখানে কপি পেস্ট করে যদি বসান, তারপরে ব্রেনে চিন্তা করতে থাকেন যে আমার এই মার্কেটের এই ইফেক্ট হবে, ম্যাচিং হয়ে যাবে, এরপরে ডিসিশন নেবেন যে আপনার কি করা উচিত আর কি করা উচিত না। ঠিক আছে? আর আমি অবশ্যই বলবো ব্যবসায়ীরা ডিসিপ্লিনড হন, সমিতিকে ডিসিপ্লিন করেন এবং যেন ব্যবসার ধারাগুলো আলাদা আলাদা থাকে। যেমন দেখবেন ঢাকা সিটিতে খালি ফ্লাইওভার বানাও, ফ্লাইওভার বানাও, কই জ্যাম তো কমে না, জ্যাম তো কমে না। কিন্তু সরকার যদি বলে ঢাকা শহরের মধ্যে কোনো উৎপাদন প্রতিষ্ঠান, ভারী শিল্প, ট্রাক যেগুলো ঢুকে বড় বড়, এগুলো কোনো কিছু চলতে পারবে না, তাহলে ঢাকা সিটির এত জ্যাম থাকে। এগুলো শহরের নির্দিষ্ট সীমার বাইরে, আবাসিকের বাইরে বাইরে শহর বড় করো, সেখানে ছড়ায় দাও, তাই তো শহরটা একদম সেকেন্ডের মধ্যে কি হয়েছে, একদম শান্তির শহরে পরিণত হয়ে যায়। সরকার সেটা করবে না, যত বেশি গ্যাদারিং করবে তত ভালো, কারণ সরকার ওই রকম পয়েন্টে সরকারি লোকজন কিছু মার্কেট বানায় করছে, আর এগুলো যদি সরায় দেয় তা মানুষ পাবে কোথায়, ব্যবসায়ী পাবে কোথায়? কথা বুঝতে পারছেন? সরকার পক্ষের লোকজনই কি হয়েছে, কতগুলো 50টা বাস ছেড়ে দিছে, ওই বাসের প্যাসেঞ্জারটা তো পাইতে হবে,
তাহলে গ্যাদারিং যত থাকবে ততই লাভ। সড়ক আইন করলেন, কত নায়ক নায়িকা পর্যন্ত কি হয়েছে সড়ক আইন নিয়ে লাফায় পড়লেন। বউ মরে গেছে, ছেলে মরে গেছে সেই শোকে। আরে ভাই বউ মরে গেছে তার কদিন পরে তো বিয়ে আর একটা করছেন, তারপরে আরো একটা করছেন, তা বউয়ের শোকটা গেল কই? ও পাশে কি হয়েছে, নেতা হওয়ার জন্য হয়ে গেছেন কি হয়েছে সড়ক আইনের বিশাল নেতা। আইনে কি করছেন? বাচ্চাদের কি শিখাইছেন কিভাবে সড়ক পার হতে হয়? প্রতিটা অফিস আদালতে কি লেখা আছে কিভাবে সড়ক পার হতে হয়? মাইকিং করে করে সারা বাংলাদেশে কি শেখাইছেন? ঘুমের পরে যখন ঘুমাইতে যাবে রাত 10টার পরে, যাতে মাইকে শব্দটা স্পষ্ট শোনা যায় যে তোমরা সাধারণ মানুষ কিভাবে সড়ক পার হবা এবং সড়কে কেন ময়লা ফেলবা না, তারপরে সড়কে কেন বাসের জানলা দিয়ে ময়লা বোতল ফেলাবা না মুখ আটকায়। কোন জিনিসটা সাধারণ মানুষকে শেখাইছেন? নাকি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়ে শেখাইছেন? মানুষের খালি সার্টিফিকেট হচ্ছে, স্টুপিড সার্টিফিকেট, বাট তার কমন সেন্স ডেভেলপ করার মতো কোন জ্ঞানটা শিক্ষা ব্যবস্থার আপনারা করছেন? শুধু 50 টাকার হেলমেটের মামলা 2500 টাকা বানাইছেন, 2000 কেসে 253 টাকা না 56 টাকার লাইসেন্সের মামলা সেটার 5000 বানাইছেন। খাওয়ার রাস্তা বানাইছেন সবাই, আর যেটা কামাই হয় সেটা ভাগযোগ করে খান সবাই। আর এ হচ্ছে আপনার এক একজন নেতা, আপনারা দেশপ্রেমিক, দেশের কাণ্ডারি। বাংলা হচ্ছে খানকির ছেলে আপনাদের নাম, বুঝছেন? কারণ আপনারা তো দেশের উন্নতি করছেন না, দেশের সেবা করতেছেন না। কারণ একটা সড়ক আইনে সেখানে মন্ত্রী আছে, সচিব আছে, বিসিএস ক্যাডার আছে, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার আছে, কতগুলো ডিপার্টমেন্টের থেকে সার্টিফাইড হয়ে তারপরে এসে একটা সড়ক আইন হয়। আর বালের সড়ক আইন বানাইছেন আপনারা, যেখানে একটা বাচ্চা পর্যন্ত শিখতে পারে না যে সড়ক কিভাবে আপনার পার হইতে হয়। একটা গার্জিয়ান পর্যন্ত তার বাচ্চাকে সেখানে গার্জিয়ান ধরে ধরে পিটান না কেন, যে বাচ্চাকে সড়ক পার হওয়ার সিস্টেম শেখান নাই। একটা স্পিড ব্রেকারে দেশের এত পরিমাণ আপনার কি হচ্ছে রাজনীতিবিদ, দেশের স্বেচ্ছাসেবী লীগ আছে, লীগ বলেন, দল বলেন, যুব দল বলেন, কত দল আছে। ওর বাড়ির সামনে যে আপনার স্পিড ব্রেকার কটা, ওই কটাতে রং করা নাই, তা ওর পকেটে টাকা নাই, ওনার স্বেচ্ছাসেবক বাড়ির সামনে স্পিড ব্রেকার গুলো একটু রং করতে পারে না, পথচারী পারাপারের জেব্রা ক্রসিং গুলোকে একটু রং করতে পারে না। ও স্বেচ্ছাসেবক হয়ে বিভিন্ন সিএনজি স্ট্যান্ডার্ডে টাকা খাইতে পারে, বিভিন্ন হকারের কাছে টাকা খাইতে পারে, এরকম স্বেচ্ছাসেবক রাষ্ট্রের। তা আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, হোয়াট এভার, এর নাম হচ্ছে স্বেচ্ছাসেবক। আর এর সাথে একটু মাগির ব্যবসা আছে, মাগির দালালি। বড় বড় নেতার কাছে কয়টা সেমনি ভাড়া দেবে, কয়টা টেন্ডার দিয়ে দিবে, অথবা কয়টা কাজ দিয়ে দিবে, তার মধ্যে একটু ভাগযোগ করে খাবে। এ হচ্ছে স্বেচ্ছাসেবক রাষ্ট্রের। তাই এরকম স্বেচ্ছাসেবক সাধারণ জনতাকে বলবো, এরকম স্বেচ্ছাসেবক এরকম আইনের মুখে আগে থুতু মারেন, মেরে যেটা প্র্যাকটিক্যাল, যে প্র্যাকটিক্যাল সেন্স মানুষের বাড়ায় দিলে রাষ্ট্রের প্রতি তার দরদ বাড়বে, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ববোধ বাড়বে, রাষ্ট্রের প্রতি তার সচেতনতা বাড়বে, নিজের জীবনের প্রতি মায়া বাড়বে, নিজের চালচলন কর্মের মাধ্যমে তার জীবনে উন্নতি আসবে। সেই আইনটা কি আইন? সেই আইনটা আবিষ্কার করেন। আমি বলবো আবিষ্কার, কারণ এত গুণী গুণী জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন এই বালের আইন বানায়, তাহলে ইয়াং জেনারেশন যদি কোনো আইন এভাবে তৈরি করেন যেটা মানুষকে নিরাপত্তা দিবে, ডিসিপ্লিন দেবে, সৌন্দর্যবোধ দেবে এবং রাষ্ট্রের এবং তার উন্নতি দিবে, তাহলে সেটাকে বলা হয় আবিষ্কার। ওই আবিষ্কারটা করে ওরকম আইনকে পাশ করেন। ওই বাংলাদেশের নাম বদলায় বাংলাদেশ কি জানো, নীতিবান রাষ্ট্র না কি কি রাষ্ট্র, এ বাল করে কিছু করতে পারবেন না। এইগুলো নিয়ে যারা লাফালাফি করছেন তারা হচ্ছে বাংলা বোকাচোদা, বুঝেন? রাষ্ট্রের এই সময় আপনাকে সেক্টর বাই সেক্টর আপনাকে আপডেট করতে হবে। ওই বালের আইন, বালের নাম চেঞ্জ করা, এইসব দিয়ে রাষ্ট্রকে বদলাইতে পারবেন না। সবাই ঘরেতে বিসমিল্লাহ বলে বেরোয়, মুসলিমরা সারাদিন কতগুলো মাগি লাগায়, এবং হোটেলেও যখন যায় মাগি লাগাইতে তখনও বিসমিল্লাহ করে ঢোকে, জাল্লা যেন ধরা না খাই। তাহলে বিসমিল্লাহরও অপব্যবহার বাংলাদেশে চলতেছে গত 10 বছর। আগামী 10-20 বছরের রাষ্ট্রে চলবে কি? ধর্মের ব্যবসা। বলে দিছি, বলতে বলতে দেন ধর্ম নিয়ে কত কিছু শুরু হয়ে গেছে। আর আমাদের দেশের স্টুপিড নাগরিকরা এইগুলোরে ভাইরাল করে, ব্যান করে না দিয়ে, রিপোর্ট করে না দিয়ে এগুলোর ভাইরাল করে। কারণ এই নাগরিকগুলা তো অরিজিনাল শিক্ষাটা পায় নাই, যার কারণে কুরুচিপূর্ণ ধ্বংসাত্মক জিনিসগুলো তার কাছে বিনোদন মনে হয়। আফসোস,
আমাদের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। অর্থাৎ একটা মানুষ তৈরি হওয়ার যে শিক্ষাটা পরিবার থেকে দরকার, বাবা মার সেই কোয়ালিটিটা নেই, স্কুল কলেজে সেটা নাই। বরঞ্চ স্কুলে যে একটুখানি পড়াই বলবে ভাই বই খাতা কলম, ওই মাস্টারের একটা দোকান আছে, দোকান থেকে কিনতে হবে, মাস্টারের কাছে প্রাইভেট পড়তে হবে, নাহলে বাচ্চারা ফেল করা দিবে। আর বাপে কয় মাস্টারের কাছে পড়াইতাম না, মা কয় তুমি বেশি বুঝো, তোমার একটা নাক গলানোর দরকার নাই, আমার মেয়ের রেজাল্ট খারাপ করায় দিবে, তোমার এত কথা বলার কি দরকার। এরকম মাকেও ঘরের থেকে একটা লাথি মেরে বের করে দেন। কথা বুঝতে পারছেন? এটা মা না, এটা দুর্নীতি জন্ম দেওয়ার একটা সেন্ট্রাল পয়েন্ট, এটা কোনো মা না। ছোটবেলা থেকেই সন্তানকে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং সেই ডিসিশনটা তার ব্রেনে ঢুকাই দিচ্ছে না একটা মা, যে মা খালি বলে পর 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 তোর বাপ আসলে কিন্তু দেশ কেনে তোরে কি করে। এটা কি মা? এটা মা না। কামজালা উঠছিল, এক বেটার সাথে ঘুমাইছে, বাচ্চা পয়দা হয়েছে, এর নাম হচ্ছে মা। কিন্তু জেনুইন একটা মায়ের যে গুণ, সেই মা না। একটা রাষ্ট্র যে কারণে, একটা জাতি যে কারণে তৈরি হয়, এটা সে মা না। তাহলে আপনাদের কাপড়ের ব্যবসার পাশাপাশি অনেক কিছু শেখায় দিচ্ছি। হাত জোড় করে পা ধরে আপনাদের বলতে চাই, আমি হয়তো বা বেশি দিন বাঁচবো না, কিন্তু আপনারা দেশটাকে একটু বদলান। আর এখন এই দেশে বেইমানি আর ধর্মের ব্যবসা আগামী 20 থেকে 25 বছর খালি বাড়তে থাকবে। এটাকে থামান, এটাকে থামান। নিজেরা নিজেরা মিলেমিশে ভালো থাকেন। সবার জন্য শুভকামনা। আর এই চট্টগ্রাম ঘুরে ব্যবসার কতগুলো ধারা, কত জায়গায় বাধাগ্রস্ত, কে ভালো করছে, কে মন্দ করতেছে, কারা কি মাল ধরতেছে, কারা কি মাল কিনে তারপরে মশামাছি মারতেছে, সব দেখায় দিলাম। এখান থেকে আপনি কি করবেন সেই ডিসিশনটা আপনি নিয়ে নেন। ঠিক আছে? সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।